আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে রুই মাছ নিয়ে পড়ব, লেবিও রোহিতা। আচ্ছা, তো রুই মাছ এখানে এখানে রুই মাছের পরিচিতি আছে। বস্তি রুই মাছ কোথায় বসবাস করে, তার হ্যাবিটেট, শ্রেণীতাত্ত্বিক ভিত্তি, রুই মাছ সম্পর্কে, তার প্রজননতন্ত্র সম্পর্কে, তার রেসপিরেটরি সিস্টেম, তার হচ্ছে তার কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে সংবহন তন্ত্র, হ্যাঁ, তার পরিস্ফুটন, এগুলো আমরা সব কিছু পড়ব। তো প্রথমে আমরা রুই মাছ সম্পর্কে জানি। রুই মাছ কি আমাদের দেশের অতি পরিচিত একটা সুস্বাদু মাছ। রুই মাছ একটা মেজর কার্প জাতীয় মাছ। মিঠা পানিতে যেসব মাছের আঁশ থাকে না, কিন্তু মিঠা পানিতে থাকতে হবে যেসব মাছ, এবং যাদের মাথায় আঁশ থাকে না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মাথায় আঁশ থাকে না, কিন্তু সারা দেহে আঁশ থাকবে, এবং সেই আঁশটা হচ্ছে সাইক্লয়েড আঁশ। দেহে থাকবে, দেহ গহ্বরে পটকা থাকবে, এবং তাদেরকে কার্প জাতীয় মাছ বলা হয়। তাহলে যাদের দেহ গহ্বরে পটকা থাকবে, মাথায় আঁশ থাকবে না, স্বাদু পানিতে থাকবে এবং পটকা থাকবে, তাই না, তারা হচ্ছে কার্প জাতীয় মাছ। কার্প জাতীয় মাছের মধ্যে যেগুলো আকৃতিতে বড় এবং দ্রুত বর্ধনশীল এবং অর্থনৈতিক গুরুত্ব আছে, মানে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে মেজর কার্প, আর বাকিগুলো মাইনর কার্প। তো বাংলাদেশে তিনটি বড় কার্প জাতীয় মাছ আছে, যেমন হচ্ছে রুই মাছ, তারপরে কাতলা মাছ, মৃগেল মাছ। এর মধ্যে রুই মাছ সম্পর্কে আমরা পড়ব। রুই মাছ হচ্ছে লেবিও রোহিতা। এটা হচ্ছে স্বাদু পানির, চাষযোগ্য, সুলভ, জনপ্রিয় এবং প্রোটিন সমৃদ্ধ সুস্বাদু মাছ। এটি একটি দ্রুত বর্ধনশীল মাছ এবং স্বাভাবিক অবস্থায় খামারে বছরে 35 থেকে 45 সেন্টিমিটার লম্বা হয়, এবং বা 1 থেকে 1.5 ফুট লম্বা হয়, 700 থেকে 800 গ্রাম ওজন বিশিষ্ট হয়, যেটা আমরা ওই যে হ্যাচারিতে যে পোনাটা উৎপন্ন হয় সেটা। কিন্তু হালদা নদীর যে রুই মাছটা, সেই রুই মাছটা বছরে 2 থেকে 2.5 কেজি পর্যন্ত বৃদ্ধি পায়, এবং এ কারণে হালদা নদী রুইয়ের পোনা দামও বেশি। 4 দিনের যে রেণু পোনাটা, সেটার কেজি সর্বনিম্ন 60 থেকে 65 হাজার টাকা। বিপুল পরিমাণে ডিম পাওয়া যায় যখন, যখন ডিম কম পাওয়া যায় তখন সর্বোচ্চ 1 লাখ টাকাও দাম হতে পারে। শুধু বৃদ্ধি হারের জন্য নয়, বিভিন্ন চাষ এবং লালন কেন্দ্রগুলোতে অন্তঃপ্রজননের ফলে বামনত্ব, বিকলাঙ্গ সহ অনেক জেনেটিক সমস্যা দেখা দেয়। এজন্য হালদার প্রাকৃতিক এবং বিশুদ্ধ জিনের পোনা এখন আরও দুর্মূল্য হয়ে উঠছে, আস্তে আস্তে দাম আরও বাড়ছে। আচ্ছা, রুই মাছ কোথায় বসবাস করে? আমরা জানি রুই মাছ বাংলাদেশের হালদা নদীতে বসবাস করে। এছাড়াও ইন্ডিয়ার মূল ভূখণ্ড, তারপরে ওই যে পাকিস্তান, মানে সাউথ এশিয়ার দেশগুলোতে আর কি রুই মাছ পাওয়া যায়। রুই মাছ একটা স্থানীয় প্রজাতি আর কি। তো রুই মাছ ইন্ডিয়ার মূল ভূখণ্ড, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমারের নদীতন্ত্রের প্রাকৃতিক প্রজাতি। স্বাদু পানির পুকুর, নদী, হ্রদ, মোহনায় পাওয়া যায়। বাংলাদেশে বিভিন্ন বড় নদীতে বিচরণ করে। ডিম ছাড়ার সময় এরা প্লাবনভূমিতে প্রবেশ করে। স্বাদ, সহজ চাষ পদ্ধতি এবং অর্থনৈতিক গুরুত্বের কারণে ও পুষ্টি ঘাটতি মেটাতে শ্রীলঙ্কা, নেপাল, চায়না, রাশিয়ার ফেডারেশন, জাপান, ফিলিপাইন, মালয়েশিয়া, আফ্রিকার দেশগুলোতে রুই মাছের চাষ হচ্ছে। ইন্ডিয়ান আন্দামান দ্বীপপুঞ্জের মিঠা নদীর পানিতেও অনুপ্রবেশিত রুইয়ের সফল চাষ হচ্ছে। আচ্ছা, শ্রেণীতাত্ত্বিক অবস্থান। রুই মাছের আমরা যদি শ্রেণীবিন্যাস করি, তাহলে রুই মাছের কিংডম আমরা জানি জগৎ, অ্যানিমেলিয়া, সকল প্রাণী অ্যানিমেলিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে ফাইলাম কর্ডাটা, কারণ আমরা জানি এদের জীবনের কোনো না কোনো দশায় নটোকট থাকে, হ্যাঁ, আগে নটোকট থাকে ভ্রূণ অবস্থায়। পৃষ্ঠীয় স্নায়ুরজ্জু থাকে, গলবিল ফুলকারন্ধ্র থাকে। আচ্ছা, এরপরে এদের সাব ফাইলাম হচ্ছে ভাটিব্রাটা। কেন? কারণ হচ্ছে নটোকটটা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়। এরপরে ক্লাস অ্যাক্টিনোপটেরিজি কেন? কারণ এদের রশ্মিময় পাখনাযুক্ত রশ্মিময় পাখনা আছে। এদের অর্ডার কি? সাইপ্রিনিফর্মিস। এদের সাইপ্রিনিফর্মিস কেন? কারণ হচ্ছে পৃষ্ঠরেখা একটা সংবেদী অঙ্গ আছে, যেটা দেহের কানকোর পিছন থেকে, ব্র্যাঙ্কোস্পিয়াল পর্দার পিছন থেকে এটা হচ্ছে একদম লেজ পর্যন্ত প্রসারিত। এই যে সংবেদী অঙ্গ আছে, পার্শ্বরেখা আছে, এটার কারণে সাইপ্রিনিফর্মিস। আচ্ছা, ফ্যামিলি সাইপ্রিনিডে। কেন সাইপ্রিনিডে? কারণ হচ্ছে এদের ভোমার যে দাঁতটা সেটা থাকে না, এবং গলবিলে একটা কর্তন আল আছে, এর কারণে এটা সাইপ্রিনিডে। এদের জেনাস হচ্ছে লেবিও, এদের স্পেসিস হচ্ছে লেবিও রোহিতা। আচ্ছা, এদের স্বভাব, হ্যাবিট মানে স্বভাব, আর হ্যাবিটেট মানে বাসস্থান, তাই না? স্বভাব, এদের স্বভাব কি? স্বভাব বলতে এরা কি খায়, এদের কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাঁচে, কোথায় কোন স্তরে থাকে, এগুলো আর কি। জীবনের প্রাথমিক পর্যায়ে রুই মাছের পছন্দের আহার হচ্ছে প্লাঙ্কটন জাতীয় খাবার, যেমন প্রাণী প্লাঙ্কটন, জু প্লাঙ্কটন এবং উদ্ভিদ প্লাঙ্কটন বা ফাইটোপ্লাঙ্কটন। আঙ্গুলিপনা যখন দশায় হয়, আঙ্গুলিপনা দশা যখন এরা আসে, তো আঙ্গুলিপনা দশা কারা, তারপর রেণুপনা কারা, ব্রুড মাছ কারা, এগুলো আমরা একদম শেষে পাবো। তো আঙ্গুলিপনা দশায় বা ফিঙ্গারিং স্টেজ
আঙুলিপোনা দশায় বা ফিঙ্গার নিস্টেজ বা ফ্রাই, আঙুলিপোনাকে ফ্রাই বলা হয়। তো ওই সময় এদেরকে প্রাণী প্লাঙ্কটন, এ সময় এরা প্রাণী প্লাঙ্কটন খায়, সেই সাথে ডেসমিড, ফাইটোফ্লাজেলেট, শৈবাল রেণু এগুলোও গ্রহণ করে। তরুণ এবং পূর্ণবয়স্ক মাছ পানির মাঝ স্তরের খাবার এবং শৈবাল মাঝ স্তরের খাবার বলতে এখানে নিমজ্জিত শৈবাল এবং নিমজ্জিত উদ্ভিদ এগুলো বেশি গ্রহণ করে। তার মানে আমরা বুঝতে পারছি এরা শাকাশী বা এরা হচ্ছে সবুজ, মানে হার্বিভোরাস, মানে এরা সবুজ শাকসবজি, ঘাস লতাপাতা এগুলো খায়। পুষ্টিনালীতে এদের আবার এদেরকে যখন মানে এদেরকে যখন কাটা হয়েছে, এদের পৌষ্টিক নালী যখন কাটা হয়েছে, তখন দেখা গেছে পুষ্টিনালীর ভিতরে জৈব পদার্থ, বালু, কাদা ইত্যাদি আছে। তার মানে বোঝা যায় এর তলদেশের কাদা মাটি এগুলো খায়, মানে তলদেশী খাদক। আবার খুঁটে খাওয়ার উপযোগী এদের এদের যেই তুণ্ড বা থোড় যেটা, সেটা দেখে বোঝা যায় যে সেটা একটু ঝালরযুক্ত। তাহলে বুঝতে পারি আমরা যে খুঁটে খাওয়ার উপযোগী নরম ঝালযুক্ত ঠোঁট আছে। এজন্য গলবিলীয়, আবার মুখগলবিলীয় অঞ্চলে দাঁতের বদলে ধারালো কর্তন আল আছে। এর থেকে বোঝা যায় রুই মাছ নরম জলজ উদ্ভিদ আহার করে। এদের ফুলকায় সরু চুলের মতো ফুলকা রেকার আছে। এটা দেখে বুঝতে পারি যে আমরা এরা অতি ক্ষুদ্র যে প্রাণী প্লাঙ্কটন, এদেরকেও ছেঁকে ছেঁকে খাই। মাছের পোনাগুলো ঝাঁক বেঁধে চলে। রুই মাছের যখন পোনাগুলো হচ্ছে ঝাঁক বেঁধে একসাথে চলে, আর বয়স্ক মাছ পৃথক জীবনযাপন করে, মানে একা একা থাকে। রুই মাছ 14°C তাপমাত্রায় কম তাপমাত্রায় বাঁচতে পারে না। অবশ্যই 14°C তাপমাত্রা বেশি হতে হবে, এর কম হলে তখন এরা মারা যাবে। লেবুরহিতার বাহ্যিক গঠন বাইরেতে দেখতে কেমন? রুই মাছ আমরা জানি একটা মাকু আকৃতি, তাই না? মাথার লেজ চিকন, মধ্যের অংশ মোটা। রুই মাছ একটি অস্থিময় মাছ। অস্থিময় মাছ কারা? অস্থিময় মাছকে অস্ট্রিকথিস বলা হয়, তাই না? অস্থিময় মাছ হচ্ছে কন্ড্রিকথিস, তারপরে অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি। তাহলে অ্যাক্টিনোপটেরিজি আর সার্কোপটেরিজি হচ্ছে অস্থিময় মাছ। তো লেবের হচ্ছে একটা অস্থিময় মাছ। তার মানে এদের কি থাকে না, এদের হচ্ছে নটকটটা পরিবর্তন হয়ে পরবর্তী মেরুদণ্ড বা মেরুদণ্ডে রূপান্তরিত হয়। এজন্য এরা অস্থিময় মাছ বা ভাটিব্রাটা। এদের দেহ অনেকটা মাকু আকৃতির, অর্থাৎ মধ্যভাগ চওড়া, দুই প্রান্ত ক্রমশ সরু। প্রস্থ অপেক্ষা এদের উচ্চতাটা বেশি হয়। এদের পুরুত্ব থেকে উচ্চতাটা বেশি। প্রস্থ হচ্ছে ডিম্বাকার। এদের যদি কাটা হয় তাহলে ডিম্বাকার, আমরা মাছের চাকা বলি না, ডিম্বাকার পাওয়া যায় আর কি। চলনের সময় পানির ভিতরে গতি বাধাপ্রাপ্ত হয় না বলে এই ধরনের গতিকে বলে স্ট্রিম লাইন। এরা যখন পানির মধ্যে চলে, যেহেতু মাথা লেজ চিকন, এজন্য পানির গতি এরা বাধাপ্রাপ্ত করে না। স্ট্রিম লাইন। রুই মাছের দেহ 3 অংশে বিভক্ত: মাথা, দেহকাণ্ড আর লেজ। মাথাটা কেমন, মাথা সম্পর্কে আমরা আলোচনা করব। এদের অগ্রপ্রান্ত থেকে কানকোর পশ্চাৎভাগ পর্যন্ত অংশটি হচ্ছে মাথা। একদম সামনের ঠোঁট থেকে একদম কানকোর পশ্চাৎভাগ পর্যন্ত। এখন কানকোর পশ্চাৎভাগ পর্যন্ত মানে কি? কানকোর পশ্চাৎভাগ পর্যন্ত মানে হচ্ছে এই যে ব্র্যাঙ্কোস্টেকাল পর্দা বা ব্র্যাঙ্কোস্টেকাল মেমব্রেন, এই পর্যন্ত হচ্ছে মাথা। মাথা 4 থেকে 5 ইঞ্চি লম্বা। এদের পৃষ্ঠভাগ উত্তল, তুণ্ড ভোঁতা, মানে স্নোট যেটা সেটা ভোঁতা, নিচু, কিন্তু চোয়ালের সামনে বাড়ানো একটি পার্শ্বীয় খণ্ড থাকে না। চোয়ালের সামনে একটু সামান্য বাড়া থাকে, কিন্তু কোনো পার্শ্বীয় খণ্ড থাকে না। মুখ এদের অর্ধচন্দ্রাকার, নিচের দিকে উপপ্রান্তীয়ভাবে অবস্থিত এবং আড়াআড়িভাবে বিস্তৃত, মোটা ঝালের মতো ঊর্ধ্ব নিম্নাষ্টে আবৃত। ঊর্ধ্ব চোয়ালের পিঠের দিকে একজোড়া নরম ছোট ম্যাক্সিলারি বারবেল। ম্যাক্সিলারি বারবেলটা কি? এদের ঠোঁটের কাছে ওই যে শিং মাছ, মাগুর মাছের মতো যেরকম ওই যে ছোটো ছোটো কর্ষিকার মতন বের হয়, আমরা ছোটোবেলায় বলতাম মজা করে, যে এটাকে বলতাম যে মাছের দাড়ি। হ্যাঁ, অনেকটা ওই রকম, কিন্তু সেটা ছোট। এই ছোটো ওই রুই মাছের সামান্য ছোটো একটু অংশ থাকে, এটা হচ্ছে ম্যাক্সিলারি বারবেল। তো তুণ্ডের পার্শ্বদেশে দুই চোখের একটু সামনে একজোড়া নাসারন্ধ্র থাকে। চোখের সামনে দুই চোখের সামনে একজোড়া নাসারন্ধ্র থাকে। প্রত্যেক নাসারন্ধ্রের পেছনে এবং মাথার দুপাশে একটি করে বড় গোল চোখ রয়েছে। তো চোখে এদের আবার পাতা থাকে না। তাহলে চোখকে ঢেকে রাখে কীভাবে? চোখে ময়লা আবর্জনা, পানির ময়লা আবর্জনা থেকে ঢেকে রাখে কীভাবে? এজন্য এদের কর্নিয়া স্বচ্ছ ত্বকীয় একটা আবরণে আবৃত থাকে। এদের মাথায় আঁশ থাকে না, মাথা আঁশবিহীন। মাথায় আঁশ থাকে না, পটকা থাকে, এবং এদের সাইক্লোডাসে পুরো দেহে আবৃত। এই জন্য তো এরা কার্প জাতীয় মাছ, তাই না? তো এদের মাথায় আঁশ থাকবে না, পুরো বডিতে আঁশ থাকবে, কিন্তু মাথায় আঁশ থাকবে না। দেহকাণ্ড এবং লেজ মিউকাসময়, সাইক্লোডাসে আবৃত। দেহকাণ্ড, লেজ আঁশ দিয়ে আবৃত, এবং আঁশের উপরে একটা মিউকাসের আবরণ থাকে, এবং সে আঁশটা হচ্ছে সাইক্লয়েড আঁশ। আচ্ছা, তাহলে আমরা এখানে রুই মাছের ছবি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মুখ, তারপরে এই যে চোখ, তারপরে এটা হচ্ছে কানকো বা অপারকুলাম। কানকোর পিছনে একটা গ্লেসি একটা জিনিস দেখা যাচ্ছে, ব্লেডের মতো। হ্যাঁ, একটা চকচক একটা জিনিস দেখা যাচ্ছে। এটা হচ্ছে এটা কি? এটা হচ্ছে ব্র্যাঙ্কোস্টেকাল পর্দা, তাই না?
আচ্ছা, এরপরে হচ্ছে এটা বক্ষ পাখনা, এটা হচ্ছে পৃষ্ঠ পাখনা, এটা হচ্ছে শ্রোণী পাখনা, শ্রোণী পাখনার পিছনে পায়ে পাখনা, সবার পিছনে পুচ্ছ পাখনা বা লেজ। আচ্ছা, এদের মাথার মাথার পেছন দিকে দুপাশে ফুলকা প্রকোষ্ঠগুলোকে ঢেকে অবস্থান করে দুটি বেশ বড় এবং পাতলা কানকো। এই যে মাথার দুই পাশে দুইটা ফুলকাগুলোকে ঢেকে রাখছে, ফুলকা প্রকোষ্ঠগুলোকে ঢেকে রাখছে কানকো। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ফুলকা প্রকোষ্ঠ, রুই মাছের ফুলকা প্রকোষ্ঠ কিন্তু ডান পাশে 5টা, বাম পাশে 5টা, মানে 5 জোড়া। কিন্তু ফুলকা থাকে ডান পাশে 4টা, বাম পাশে 4টা। ফুলকা থাকার জায়গা 5টা করে করে, কিন্তু ফুলকা থাকে 4টা করে, মানে 4 দুগুণে 8টা থাকে। আর ফুলকা থাকার প্রকোষ্ঠ হচ্ছে 10টা। তাহলে 10টা কেন থাকে? একটা হচ্ছে সিউডোব্রাঙ্ক থাকে, মানে অপ্রকৃত একটা ফুলকা থাকে, এই জন্য একটা জায়গা আছে এক্সট্রা, এটা মনে রাখতে হবে। মাথার পেছনে দুই পাশে দুইটা ফুলকা প্রকোষ্ঠ ঢেকে অবস্থান করে দুটি বেশ বড় পাতলা কানকো নিচে কিনারে একটি করে পাতলা এই যে ব্র্যাঙ্কোস্টেকাল পর্দা বা ব্র্যাঙ্কোস্টেকাল মেমব্রেন যুক্ত থাকে, যা ফুলকা প্রকোষ্ঠের বড় অর্ধচন্দ্রাকার ছিদ্রকে ঢেকে রাখে। একদম ঢেকে রাখে আর কি। ফুলকা তো ঢেকে রাখে, কিন্তু ব্র্যাঙ্কোস্টেকাল পর্দাটা ঢেকে রাখাকে আরও দৃঢ় এবং সম্পূর্ণভাবে ঢেকে রাখে, সামান্য একটুও যেন পানি না বের হয়। আচ্ছা, দেহকাণ্ড বা বডি ট্রাঙ্ক। এদের দেহকাণ্ড বা বডি ট্রাঙ্ক কানকোর শেষ ভাগ থেকে শুরু করে, কানকোর যে ব্র্যাঙ্কোস্টেকাল পর্দা থেকে শুরু করে একদম পায়ে পর্যন্ত দেহের অংশটি হচ্ছে দেহকাণ্ড। পায়ু পর্যন্ত, কানকোর শেষ থেকে মানে ব্র্যাঙ্কোস্টেকাল পর্দা থেকে পায়ু পর্যন্ত হচ্ছে দেহকাণ্ড। এই অংশটি চওড়া, আমরা জানি এদের মধ্যভাগটা চওড়া, যেহেতু মধ্যভাগে দেহকাণ্ড থাকে তার দেহকাণ্ডটা চওড়া হবে। অংশটি চওড়া, বিভিন্ন ধরনের পাখনা বহন করে। কী কী পাখনা? পাখনাগুলো পূর্ণ বিকশিত, অনেকগুলো পাখনারশি থাকবে। পাখনারশি থাকে এই জন্য এরা অ্যাক্টিনোপটেরিজি। দেহকাণ্ডের পশ্চাৎ প্রান্তের অঙ্কীয় দেশে ঠিক মাঝ বরাবর 3টি ছোট ছিদ্র থাকে। প্রথম ছিদ্রটা হচ্ছে পায়ে ছিদ্র, এটা মনে রাখতে হবে। মাঝে হচ্ছে জনছিদ্র আর শেষে হচ্ছে রেচন ছিদ্র, এটা মনে রাখতে হবে। পাখনাসমূহ, এদের কী কী পাখনা থাকে? রুই মাছের চলনাঙ্গকে বলা হয় পাখনা। পাখনা সাধারণত চাপা এবং পাখনা রশ্মিযুক্ত। এদের পাখনাটা চাপা এবং এই পাখনাতে পাখনা রশ্মি থাকে। পাখনার ভিতরে অবস্থিত সমান্তরালভাবে সজ্জিত সূক্ষ্ম শলাকার অন্তঃকঙ্কালকে বলা হয় পাখনা রশ্মি। রুই মাছে মোট 5 ধরনের পাখনা থাকে। কয় ধরনের পাখনা? 5 ধরনের। এদের 5 ধরনের পাখনা থাকে। একটা হচ্ছে পৃষ্ঠ পাখনা, তারপরে বক্ষ পাখনা, শ্রোণী পাখনা, পায়ু পাখনা, পুচ্ছ পাখনা। তো এখান থেকে মনে রাখতে হবে কোনটা কোথায় থাকে এবং পাখনা রশ্মি কতটা। পাখনা রশ্মিটা খুব ইম্পর্টেন্ট এখানে। পৃষ্ঠ পাখনা সেটা হচ্ছে পিঠে থাকবে, দেহকাণ্ডের মাঝ বরাবর বড় একটা রম্বস আকার, দেখতে অনেকটা রম্বস আকার, এটা মনে রাখতে হবে। একটি মাত্র পৃষ্ঠ পাখনা থাকে। তাহলে এটা যুগ্ম নাকি অযুগ্ম, এটা মনে রাখতে হবে। যুগ্ম পাখনা এখানে, পৃষ্ঠ পাখনাটা অযুগ্ম। বক্ষ পাখনা যুগ্ম পাখনা। শ্রোণী পাখনা, এদের শ্রোণী পাখনাটা যুগ্ম পাখনা। পায়ু পাখনা অযুগ্ম পাখনা একটা থাকে। পুচ্ছ পাখনা অযুগ্ম পাখনা, কারণ একা। কিন্তু পুচ্ছ পাখনা আমরা অনেকে ভুল করি, পুচ্ছ পাখনা 2টা পার্ট থাকে আর কি, হ্যাঁ, একটা পাখনা। আচ্ছা, তাহলে বক্ষ পাখনা কানকোর ঠিক পেছন, আচ্ছা, পৃষ্ঠ পাখনা রম্বস আকারের, এর মধ্যভাগটা মোটা, 14 থেকে 16টা পাখনা রশ্মি থাকবে। বক্ষ পাখনা কানকোর ঠিক পেছনে দেহকাণ্ডের সম্মুখে পার্শ্ব দিকে 1 জোড়া করে বক্ষ পাখনা থাকবে। প্রত্যেক পাখনায় 17 থেকে 18টি পাখনা রশ্মি থাকবে। শ্রোণী পাখনা 1 জোড়া শ্রোণী পাখনা বক্ষ পাখনা সামান্য পেছনে অবস্থান করবে, এটি 9টি করে পাখনা রশ্মি থাকবে। পায়ু পাখনা পায়ুর ঠিক পেছনে দেহের অঙ্কীয় তলের মধ্যরেখা বরাবর একটি করে পায়ু পাখনা থাকবে। 6 থেকে 7টি পাখনা রশ্মি থাকবে। পুচ্ছ পাখনা বা লেজ, দেহের পশ্চাতে অবস্থিত পাখনাটি হচ্ছে পুচ্ছ পাখনা, এতে 19টি পাখনা রশ্মি থাকবে। পুচ্ছ পাখনা রুই মাছের চলাচলে এবং অন্যান্য পাখনা দেহের ভারসাম্য রক্ষায় কাজ করে। শুধু পুচ্ছ পাখনা রুই মাছের চলাচলে হেল্প করে। পুচ্ছ পাখনা রুই মাছের চলাচলে, আর অন্য পাখনাগুলো এই ভারসাম্য রক্ষায় খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এছাড়াও এদের একটা সংবেদী অঙ্গ আছে। সংবেদী অঙ্গটা কি? পার্শ্বরেখা, তাই না? সাইপ্রিনিফর্মিস আমরা পড়লাম। আচ্ছা, দেহের দুই পাশে এক সারি ছোট গর্ত আছে যা আঁশের নিচে অবস্থান করে এবং একটি লম্বা খাদের সাথে যুক্ত থাকে। এই খাদ এবং গর্তের সমন্বয়ে গঠিত হয় পার্শ্বরেখা অঞ্চল বা ল্যাটারাল লাইন অর্গান। এতে অবস্থিত থাকে কি? সংবেদী বিভিন্ন কোষ থাকে। এই সংবেদী কোষটার কাজ কি? এটা হচ্ছে পানির তরঙ্গ থেকে পানির গুণাগুণ সংগত রাসায়নিক সংবেদ এরা গ্রহণ করবে। এরপরে হচ্ছে লেজ। লেজ কোথা থেকে শুরু হবে? ওই যে আমরা দেহকাণ্ড কোথায় শেষ হয়েছিল? দেহকাণ্ড শেষ হয়েছিল কোথায়? পায়ে ছিদ্রের কাছে, তাই না? পায়ু পর্যন্ত। তাহলে এই লেজটা শুরু হবে, পায়ুর পরবর্তী অংশটা লেজ। এর শীর্ষে, পায়ুর একবারে শীর্ষে আছে হোমোসার্কাল লেজ। এটা এটা একটু মনে রাখতে হবে। আমরা জানি আমাদের শ্রেণীবিন্যাস যেটা, শ্রেণীবিন্যাসে আমরা বলছিলাম সবচেয়ে শেষের মেজর ফাইলাম হচ্ছে কর্ডাটা, তাই না? কর্ডাটার আবার 2টা কী ছিল? কর্ডাটার 3টা কী ছিল? সুপার ক্লাস: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা।
সাব ফাইলাম ছিল 3টা, ইউরোকর্ডা, সেফালোকর্ডা, ভার্টিব্রাটা। এরপরে ইউরোকর্ডাটার মধ্যে কী ছিল? অ্যাসিডিয়াসিয়া, থ্যালেসিয়া, লার্ভেসিয়া। সেফালোকর্ডাটার মধ্যে কোনো ওইভাবে ভাগ দেখানো ছিল না। আর ভার্টিব্রাটার মধ্যে ছিল দুইটা সুপার ক্লাস। একটা হচ্ছে একটা কী ছিল? সাইক্লোস্টোমাটা, একটা ন্যাথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটার মধ্যে ছিল মিক্সিনিস, সেফালোস্পিডোমরফিয়া। ন্যাথোস্টোমাটার মধ্যে ছিল অ্যাক্টিনোপ্টেরিজিস, সার্কোপ্টেরিজি, অ্যাক্টিনোপ্টেরিজিস, কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপ্টেরিজি, সার্কোপ্টেরিজি, অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া, অ্যাভিস ম্যামালিয়া, তাই না? তো এই যে অ্যাক্টিনোপ্টেরিজিদের পুচ্ছপাখনা কেমন থাকে? হেটেরোসার্কাল, মানে অসমান। তারপরে এই সিরিয়ালটা মনে রাখতে হবে, সিরিয়াল অনুযায়ী মনে রাখলে সুবিধা হয়। এই পুচ্ছপাখনা কাদের কেমন, তারপরে কাদের আঁশ কেমন, হ্যাঁ, এই দুটা জিনিস মেনলি মনে রাখতে হবে। আর নাম কারটা কীভাবে হয়েছে, আর কাদের অস্থি থাকে, কাদের অস্থি থাকে না, কাদের তরুণাস্থি থাকে, মনে রাখতে হবে। তাহলে কন্ড্রিকথিসের তরুণাস্থি থাকে, আর অ্যাক্টিনোপ্টেরিজ আর সার্কোপ্টেরিজ, এদেরকে দুইটা একসাথে অস্ট্রিকথিস বলা হয়, বা এদের হচ্ছে অস্থিময় মাছ। আর পুচ্ছপাখনা কার কেমন? অ্যাক্টিনোপ্টেরিজি, কন্ড্রিকথিসের পুচ্ছপাখনা থাকে অসমান, হেটেরোসার্কাল। তারপরে অ্যাক্টিনোপ্টেরিজির পুচ্ছপাখনা থাকে সমান, এজন্য হোমোসার্কাল। আর সার্কোপ্টেরিজির পুচ্ছপাখনা থাকে যুক্ত দুইটা অংশ যুক্ত হয়ে যায়, এই জন্য ডাইফিসার্কাল। আর আঁশ কার কেমন? কন্ড্রিকথিসের আঁশ হচ্ছে সূক্ষ্ম কাটার মতো, মানে প্ল্যাকয়েড আঁশ। অ্যাক্টিনোপ্টেরিজির আঁশ কেমন? সাইক্লয়েড এবং টিনয়েড আঁশ। আর সার্কোপ্টেরিজির আঁশ হচ্ছে গ্যানয়েড আঁশ, তাই না? আর পাখনা রশ্মি কার কেমন? পাখনা রশ্মি থাকে হচ্ছে কাদের? এই যে অ্যাক্টিনোপ্টেরিজি। আর সার্কোপ্টেরিজির পাখনার গোড়ায় মাসল থাকে। আর কন্ড্রিকথিসের নাম কন্ড্রিকথিস কেন? কারণ এদের শরীরে তরুণাস্থি থাকে। এগুলো জিনিসগুলো মনে রাখতে হবে, মানে একটু সুন্দরভাবে মনে রাখতে হবে, সিকোয়েন্স অনুযায়ী মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে লেজ কি? এদের লেজ হচ্ছে হোমোসার্কাল, মানে সমান। হোমো মানে সমান, সার্কাল, হোমোসার্কাল পুচ্ছপাখনা। এটি উল্লম্ব তলে প্রসারিত, এবং উল্লম্ব তলে মানে উপর নিচভাবে প্রসারিত। পিছনে, উপরে এবং দুই পাশে এবং নিচে দুটি প্রতিসম বাহ্যিক খণ্ডে বিভক্ত। ডার্মাল রশ্মিগুলো উপরে ও নিচের খণ্ডে বড় এবং মাঝখানে ছোট। উপরে নিচের খণ্ডে বড়, মাঝখানে ছোট। আঁশ, রুই মাছের আঁশ সম্পর্কে আমরা পড়ব। রুই মাছের দেহকাণ্ড, লেজ হচ্ছে মিউকাসময় দেহকাণ্ড, আর লেজ আমরা জানি এদের মাথায় আঁশ থাকে না, এজন্য দেহকাণ্ড আর লেজে আঁশ থাকবে। আঁশের উপরে আবার মিউকাস থাকবে। মিউকাসময় সাইক্লয়েড ধরনের আঁশে, বা সাইক্লয়েড কেন? কারণ সাইকেলের চাকার মতন গোল, সাইকেলের মতো গোল। সাইকেল মানে কি? গোল, একটা সাইকেল মানে গোল। এই সাইকেল আমরা যে বাইক চালাই, সাইকেল চালাই, ওই সাইকেল কিন্তু না, হ্যাঁ, এটা সাইকেল মানে বোঝাচ্ছে বৃত্ত। তাহলে এদের হচ্ছে আঁশটা সাইক্লয়েড, মানে গোলাকার আঁশে আবৃত। এগুলো পাতলা, প্রায় গোল এবং রূপালি চকচক করে। পৃষ্ঠদেশীয় আঁশের কেন্দ্রে, পৃষ্ঠদেশীয় যে আঁশটা, তার কেন্দ্রে যেরকম লাল থাকে, লাল একটা স্পট থাকে, এটা হচ্ছে কেন্দ্র। লাল, প্রায় গোলাকার, রূপালি পৃষ্ঠদেশীয় আঁশের কেন্দ্র লালচে, এবং প্রান্ত হচ্ছে কালচে ধরনের, মধ্যে লাল আর প্রান্তে কালো। কেন্দ্রের যে লালচে রং জনন ঋতুতে আরও গাঢ় এবং উজ্জ্বল হয়। জলচর উদ্ভিদসমূহ পরিবেশে রুই মাছের পৃষ্ঠদেশের রং লালচে সবুজ হতে পারে। আঁশে এককেন্দ্রিক বৃত্তাকার স্তরে স্তরে অস্থি উপাদান জমা হয়। আঁশের উপরিভাগে বৃত্তাকার উঁচু আল এবং নিচু খাদ সৃষ্টি হয়। আঁশের মধ্যে উঁচু আল এবং নিচু খাদের মতো অংশ সৃষ্টি হয়। স্তরগুলোর কেন্দ্রটি হচ্ছে ফোকাস। এই কেন্দ্রটা, যেটা লাল অংশটা, সেটা হচ্ছে ফোকাস। এটি সাধারণত এক পাশে থাকে। উঁচু আলগুলোকে বলা হয় সার্কুলি। উঁচু অনেকগুলো ছোটো ছোটো আল থাকে, যে আমরা কালো দাগ দেখতে পাচ্ছি, এগুলো ছোটো উঁচু আল, এগুলোকে বলা হয় সার্কুলি আসলে বৃদ্ধিরেখা। এই সার্কুলির জায়গায় কিছু সার্কুলি আবার বেশি মোটা থাকে, সেটাকে আবার বলা হয় অ্যানুলি। এই অ্যানুলি দেখে বোঝা যায় রুই মাছের কত বছর বয়স। যদি দুইটা অ্যানুলি থাকে তাহলে বুঝতে হবে 2 বছর বয়স হয়েছে। একটা অ্যানুলি থাকলে 1 বছর, আর কোনো অ্যানুলি না থাকলে বোধহয় 1 বছর হয়নি। এগুলো সাহায্যে বাৎসরিক বৃদ্ধি এবং বিভিন্ন ঋতুতে বৃদ্ধি সম্বন্ধে প্রকৃত ধারণা পাওয়া যায়। সাধারণত এদের আঁশের বৃদ্ধি বসন্তকালে, শীত আর গ্রীষ্মে বেশি হয়, কারণ এই সময় খাবারের পরিমাণ বেশি থাকে। আচ্ছা, এদের আঁশের সম্মুখভাগ কেমন? এদের আঁশের সম্মুখভাগ, এই সম্মুখভাগটা হচ্ছে এই অংশটা, আর পশ্চাৎভাগ হচ্ছে এই অংশটা। হ্যাঁ, সম্মুখভাগটা তন্তুময়, যোজক টিস্যু নির্মিত এবং ডার্মিসের পকেটে প্রবিষ্ট থাকে। এই ডার্মিস, রুই মাছের ডার্মিসের পকেট, মানে রুই মাছের চামড়া হচ্ছে ডার্মিস, তাই না? ওই ডার্মিসটা বা রুই মাছের চামড়াটা বিভিন্ন মানে পকেটের মতো ছোটো ছোটো পকেট থাকে আর কি। ওই পকেটের মধ্যে আঁশগুলো ঢুকে থাকে, এই জন্য এই একটা খাঁজ থাকে। হ্যাঁ, এটাকে বলা হয় অগ্রস্থ খাঁজ। নতুন বই আছে অগ্রস্থ খাঁজ। এই খাঁজ কাটা থাকে, কারণ হচ্ছে ঢুকে যেন বের না হয়ে যায়, এজন্য। তো ডার্মিসের প্যাকেটে প্রবিষ্ট থাকে কোথায়? সম্মুখভাগ। আর পশ্চাৎভাগ কোথায় থাকবে? পশ্চাৎভাগ ডেন্টিন নির্মিত
সম্মুখভাগ কী নির্মিত? সম্মুখভাগ হচ্ছে যোজক টিস্যু নির্মিত না, হ্যাঁ টিস্যু নির্মিত, যোজক টিস্যু নির্মিত। আর পশ্চাৎভাগ ডেন্টিন নির্মিত। আমাদের দাঁতের মতন, দাঁতের সবার উপরে আমাদের এনামেল থাকে, তারপরে ডেন্টিন থাকে। তো এদের ওই আঁশের পশ্চাৎভাগটা ডেন্টিন দিয়ে তৈরি এবং উন্মুক্ত, এটা উন্মুক্ত থাকে। এই অংশটা, একটা অংশ প্রথিত থাকে, একটা অংশ উন্মুক্ত থাকে। উন্মুক্ত অংশ থেকে স্পষ্ট বৃদ্ধিরেখা এবং অনেক রঞ্জক। এখানে যদিও প্রথিত অংশটা লেখা আছে নতুন বইয়ে, এটা কিন্তু প্রথিত অংশ না, এটা হচ্ছে প্রথিত অংশ, মানে সম্মুখ অংশ এটা, আর হচ্ছে এটা পশ্চাৎ অংশ। তো পশ্চাৎ অংশ ডেন্টিন নির্মিত এবং উন্মুক্ত। নতুন বই যে এটা হচ্ছে সম্মুখ অংশ, এটা হচ্ছে পশ্চাৎ অংশ। পশ্চাৎ অংশটা উন্মুক্ত থাকবে। উন্মুক্ত অংশে স্পষ্ট বৃদ্ধিরেখা থাকবে, অনেকগুলো রঞ্জক কোষ থাকবে। আইসগুলো পরস্পরকে একজন আরেকজনকে ঢেকে রাখবে। মানে টাইলস একজন আরেকজনকে, আগের দিনে রান্নাঘর বা চাইনিজদের বাড়ি একটা টাইলস আরেকটা টাইলসের উপর ঢেকে রাখে, লাল কালারের টাইলস, ওই রকম টাইলসের মতো একটা টাইলসের মতন একটা আঁশ আর একটা আঁশের উপর ঢেকে রাখবে। উন্মুক্ত অংশে থাকে স্পষ্ট বৃদ্ধিরেখা, অনেক রঞ্জক থাকবে। আঁশগুলো পরস্পরকে আংশিকভাবে ঢেকে লম্বালম্বিভাবে কোনাকুনি সারিতে অবস্থান করবে, বিন্যস্ত হবে। আঁশগুলো সবসময় মিউকাসের পাতলা পিচ্ছিল আবরণে আবৃত থাকে। এটা অনেকটা আমাদেরকে প্রোটেকশন দেয় আর কি। লেবরহিতা রক্ত সংবন্ধনতন্ত্র। লেবরহিতা বা রুইয়ের রক্ত সংবন্ধনতন্ত্রে কী কী অংশ আছে? রক্ত সংবন্ধনতন্ত্রে রক্তরস, রক্তকণিকা আছে, আর পৃষ্ঠীয় বাহিকা আছে। বিভিন্ন ধরনের রক্তনালী আছে বা হৃৎপিণ্ড। আচ্ছা, তো লেবেরোহিতার রক্ত সংবন্ধনের মধ্যে কী আছে? রক্তবাহিকাদের বিস্তৃত এবং হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত এক তন্ত্রের মাধ্যমে রক্তদের বিভিন্ন অংশে সঞ্চালিত হয়। রুই মাছের রক্ত লাল কালারের হয়। এদের রক্ত লাল কালার কেন হয়? কারণ এদের রক্তে রঞ্জক থাকবে। এদের রক্তে দুইটা অংশ থাকে, রক্তরস আর রক্তকণিকা, প্লাজমা আর ব্লাড কর্পাসেলস। তো রক্তকণিকা দুই ধরনের, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এদের থাকে। এদের অনুচক্রিকা থাকে না, মানুষের যেরকম থাকে এদের থাকে না। লোহিত রক্তকণিকা প্রায় এদের ডিম্বাকার, নিউক্লিয়াস যুক্ত। শ্বেত রক্ত দেখতে অ্যামিবার মতো। হ্যাঁ, হৃৎপিণ্ড, ধমনী, শিরা, কৈশিক নালীর সমন্বয়ে লেবীয় রক্ত সংবন্ধনতন্ত্র তৈরি। হৃৎপিণ্ডর কী কী অংশ এটা একটু পড়তে হবে। রুই মাছের ফুলকা দুটির ঠিক পেছনে থাকে পেরিকার্ডিয়াল গহ্বর। এই পেরিকার্ডিয়াল গহ্বরের মধ্যে কী থাকবে? পেরিকার্ডিয়াম সহ হৃৎপিণ্ড থাকবে, তাই না? তো বিশেষ ধরনের গহ্বরে হৃৎপিণ্ড অবস্থান করবে, পেরিকার্ডিয়াল গহ্বর। তো এখানে পেরিকার্ডিয়াম নামক একটা আবরণে হৃৎপিণ্ড আবৃত থাকবে, আর ভিতরে থাকবে হচ্ছে হৃৎপিণ্ড। অন্যান্য মাছের মতো রুই মাছের হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, একটা অলিন্দ থাকবে, একটা অলিন্দ ব্যাট্রিয়াম থাকবে, একটা ভেন্ট্রিকল বা নিলয় থাকবে, এবং সাইনাস ভেনোসাস থাকবে একটি উপপ্রকোষ্ঠ। সাইনাস ভেনোসাস থেকে রক্তটা অ্যাট্রিয়ামে যায়। আচ্ছা, এটা আমরা পরে পড়বো। তাহলে একটা অলিন্দ বা অ্যাট্রিয়াম থাকবে, একটা নিলয় বা ভেন্ট্রিকল থাকবে, আর সাইনাস ভেনোসাস নামে একটি উপপ্রকোষ্ঠ থাকবে। নিচে হৃৎপিণ্ডের বিভিন্ন অংশ দেখানো হয়েছে। তাহলে প্রথমে এই যে সাইনাস ভেনোসাসটা কীভাবে তৈরি হয় এটা আমরা পরে পাবো। আচ্ছা, সাইনাস ভেনোসাস, এই যে সাইনাস ভেনোসাস, এই যে এটা সাইনাস ভেনোসাস তৈরি হলো। সাইনাস ভেনোসাস থেকে রক্তটা যাবে হচ্ছে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা। কি অ্যাওর্টা? ভেন্টাল অ্যাওর্টা। এই ভেন্টাল অ্যাওর্টার গোড়া অংশের নাম হচ্ছে বাল্বাস আর্টারিয়াস। বাল্বাস আর্টারিয়াসটা কিন্তু হার্টের কোনো পার্ট না। কেন পার্ট না? কারণ এই সংকোচন প্রসারণ করতে পারে না। এই হচ্ছে ভেন্টাল অ্যাওর্টার মোটা অংশ, এই হার্ট না। আচ্ছা, আরেকটা জিনিস, রুই মাছের হৃৎপিণ্ডে কোনাস আর্টারিয়াস থাকে না। তো জিনিসগুলো এখানে আসবে। সাইনাস ভেনোসাস, প্রথমে হচ্ছে সাইনাস ভেনোসাস। এটি একটি পাতলা প্রাচীর বিশিষ্ট উপপ্রকোষ্ঠ যা হৃৎপিণ্ডের পৃষ্ঠদেশে অবস্থিত। যেহেতু এটা ভেন্টাল অ্যাওর্টা বা অঙ্কীয় মহাধমনী, তাহলে এটা অবশ্যই পৃষ্ঠীয় দিকেই থাকবে উপপ্রকোষ্ঠ। আচ্ছা, তাহলে সাইনাস ভেনোসাস পাতলা প্রাচীর বিশিষ্ট উপপ্রকোষ্ঠ যা হৃৎপিণ্ডের পৃষ্ঠদেশে অবস্থান করে এবং সাইনো অ্যাট্রিয়াল ছিদ্রপথে অ্যাট্রিয়ামের সাথে যুক্ত হয়। আচ্ছা, ছিদ্রপথগুলো কী কী মনে রাখতে হবে? যে এটা হচ্ছে সাইনাস ভেনোসাস, এটা হচ্ছে অ্যাট্রিয়াম। তাহলে ছিদ্রটার নাম হবে সাইনাস ভেনোসাসের সাইনো, আর অ্যাট্রিয়ামের অ্যাট্রিয়াম। তাহলে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা, সাইনো অ্যাট্রিয়াল ছিদ্র বা সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা থাকবে ছিদ্রের মধ্যে। এটা অ্যাট্রিয়াম, এটা ভেন্ট্রিকল, তাহলে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা বা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র থাকবে। আর এটা হচ্ছে বাল্বাস আর্টারিয়াস, আর এটা হচ্ছে ভেন্ট্রিকল আর বাল্বাস আর্টারিয়াস। তাহলে ভেন্ট্রিকুলো বাল্বাস কপাটিকা বা ভেন্ট্রিকুলো বাল্বাস ছিদ্র। আচ্ছা, এই জিনিসগুলো আসবে এই পথে শিরা থেকে। আচ্ছা, তাহলে সাইনাস ভেনোসাস পাতলা প্রাচীর বিশিষ্ট উপপ্রকোষ্ঠ যা হৃৎপিণ্ডের পৃষ্ঠদেশে অবস্থিত এবং সাইনোঅ্যাট্রিয়াল ছিদ্রপথে অ্যাট্রিয়ামের সাথে যুক্ত থাকে। এ পথে শিরা থেকে সংগৃহীত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত অ্যাট্রিয়ামে প্রবেশ করে। এরপর হচ্ছে অ্যাট্রিয়াম বা অলিন্দকে, এটি পেরিকার্ডিয়াল গহ্বরের সম্মুখ পৃষ্ঠভাগে অবস্থিত একটি পাতলা প্রাচীর বিশিষ্ট বৃহত্তম প্রকোষ্ঠ। এটি একদিকে সাইনাস ভেনোসাস, অন্যদিকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রপথে ভেন্ট্রিকলে উন্মুক্ত হয়। আচ্ছা, এরপর হচ্ছে ভেন্ট্রিকল বা নিলয়। এটি হৃৎপিণ্ডের সর্বশেষ প্রকোষ্ঠ, পেরিকার্ডিয়াল গহ্বরের অঙ্কীয় দেশে অবস্থিত। এই প্রকোষ্ঠটি প্রাচীর বেশ পুরু এবং মাংসল এবং সম্মুখে বাল্বাস আর্টারিয়াস এ উন্মুক্ত থাকে।
বাল্বাস আর্টেরিয়াসটা কি? রুই মাছের হৃৎপিণ্ডে এই যে কোনাস আর্টেরিয়াস থাকে না, তার বদলে থাকে বাল্বাস আর্টেরিয়াস। তো এর পরিবর্তে থাকে বাল্বাস আর্টেরিয়াস নামক একটা কণ দেখা যায়, যা মূলত ভেন্ট্রাল অ্যাওর্টার স্ফীত গোড়াদেশীয় অংশ। এটা কিন্তু হার্টের পার্টনার, রুই মাছের হৃৎপিণ্ডের পার্টনার। এটি হৃৎপিণ্ডের কোনো অংশ নয়, এটি হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল অ্যাওর্টায় রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এখানে একটা জিনিস কিন্তু ভুল আছে। এখানে যে রুই মাছের হৃৎপিণ্ড, সরি ঠিকই আছে, রুই মাছের হৃৎপিণ্ডই বলা হয়, কিন্তু ঘাসফড়িংয়ের ওটা হৃৎপিণ্ড বলে না, হৃদযন্ত্র বলে। এখানে এটা ঠিক আছে, রুই মাছের হৃৎপিণ্ড বলে। আচ্ছা, কপাটিকা, এদের কী কপাটিকা থাকে আমরা দেখলাম। সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়ামে যাচ্ছে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যাচ্ছে, ভেন্ট্রিকল থেকে বাল্বাস আর্টেরিয়াস হয়ে ভেন্ট্রাল অ্যাওর্টাতে যাচ্ছে। এখন যদি এদের মধ্যে কপাটিকা না থাকে তাহলে কি, সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়ামের রক্তটা গেল। এখন অ্যাট্রিয়াম তো কন্ট্রাক্ট করলে রক্তটা কোন দিক, সামনে যেতে পারে, পিছনে আসতে পারে, তাই না? আবার সাইনাস ভেনোসাসে চলে আসতে পারে, এই জন্য কপাটিকা থাকে। কপাটিকা একবার রক্তটা কোনো কম্পার্টমেন্টে ঢুকে গেলে কপাটিকা বন্ধ হয়ে যাওয়ার কারণে ওই রক্তটা আবার ব্যাকফ্লো করতে পারে না। এই জন্য কপাটিকা থাকাটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো হার্টে কপাটিকা থাকে। আচ্ছা, কপাটিকা বা ভালসটা কি? এদের কপাটিকা কেমন থাকে? হৃৎপিণ্ডের উপপ্রকোষ্ঠ বা প্রকোষ্ঠগুলো সংযোগস্থলে ছিদ্রে কপাটিকা থাকে। ছিদ্র কয়টা? একটা হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল ছিদ্র, একটা হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র, একটা হচ্ছে ভেন্ট্রিকুলো বাল্বাস ছিদ্র। তাহলে হৃৎপিণ্ডের উপপ্রকোষ্ঠ এবং প্রকোষ্ঠগুলোকে সংযোগের ছিদ্রে কপাটিকা থাকবে। কপাটিকা শুধু সামনের দিকে খুলে যায়, ফলে রক্তের পশ্চাৎগতি রুদ্ধ হয়ে যায়, মানে ব্যাকফ্লো হয় না, রক্তের প্রবাহ থাকে একমুখী। বিপরীত প্রবাহে কপাটিকাগুলো বাধা দেয়। রুই মাছের হৃৎপিণ্ড নিচে বর্ণিত কপাটিকা পাওয়া যায়। একটা হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা, সাইনাস ভেনোসাস অ্যাট্রিয়ামের মধ্যে থাকবে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা এটা অ্যাট্রিয়ামের ভেন্ট্রিকুলার মধ্যে থাকবে, যদিও অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রের পথে এটি কপাটিকা অবস্থান করে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্র পথে এটা থাকবে। আর ভেন্ট্রিকুলার বাল্বাস কপাটিকা এটি হচ্ছে ভেন্ট্রিকুল আর বাল্বাস অ্যাওর্টার মধ্যে এটা অবস্থান করবে। হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন। রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে রক্ত কীভাবে সংবহন হয়, এখানে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ডে রক্ত সংবহন কেমন হয়? বদ্ধ রক্ত সংবহন, কারণ এদের হৃৎপিণ্ড এবং রক্তনালীর বাইরে রক্তটা উন্মুক্ত হয় না। কোথায় উন্মুক্ত হয় না? দেহ গহ্বরে উন্মুক্ত হয় না। আর যাদের রক্তনালী এবং হৃৎপিণ্ডের বাইরেও দেহ গহ্বরে উন্মুক্ত হয়, তাদের রক্ত সংবহনতন্ত্র হচ্ছে মুক্ত রক্ত সংবহনতন্ত্র। এদের রুই মাছ যেহেতু উন্নত একটা প্রাণী, করডাটার মধ্যে আছে, এই জন্য এদের রক্ত সংবহনতন্ত্র কেমন হবে? এদের রক্ত সংবহনতন্ত্র হবে বদ্ধ, মানে হৃৎপিণ্ড আর রক্তনালীর বাইরে এদের রক্ত আসবে না। আচ্ছা, আরেকটা জিনিস, আমাদের হৃৎপিণ্ডে দুই ধরনের রক্ত আসে, অক্সিজেনযুক্ত রক্ত আসে, কার্বনযুক্ত রক্ত আসে। কিন্তু অক্সিজেনযুক্ত রক্ত আর কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত কখনো একটা আরেকটার সাথে মিশে যায় না। এরকম আমাদের রক্ত হচ্ছে দ্বিচক্রী রক্ত, মানে সুপিরিয়র ভেনা কাভা থেকে আমাদের বডি উপরের পাটের রক্ত, ইনফেরিয়র ভেনা কাভা থেকে বডির নিচের পাটের রক্ত, আর হার্টের মাসলকে কিছু সাপ্লাই দেয় অক্সিজেন সমৃদ্ধ রক্ত। সেই হার্ট ওই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। ওই রক্তটা তখন আসে হার্টের মাসল থেকে, আসে করোনারি সাইনাসের মাধ্যমে। কোথায় আসে? রাইট অ্যাট্রিয়ামে আসে। তাহলে সুপিরিয়র ভেনা কাভা থেকে উপরের রক্ত, ইনফেরিয়র ভেনা থেকে নিচের রক্ত, আর হার্টের নিজের কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত করোনারি সাইনাসের মাধ্যমে তিনটা একসাথে আসে রাইট অ্যাট্রিয়ামে। এরপর রাইট অ্যাট্রিয়াম থেকে যায় রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকলের মাধ্যমে কী তৈরি হলো? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এটা কোথায় পাঠাবে? ফুসফুসে পাঠাবে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত করবে। আর লেফট অ্যাট্রিয়ামে রক্তটা কোত্থেকে আসবে? লেফট অ্যাট্রিয়ামে কি? লেফট অ্যাট্রিয়ামে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসবে, সেটা হচ্ছে পালমারি 4টা ভেনের মাধ্যমে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা লেফট অ্যাট্রিয়ামে আসবে, এবং লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যাবে। লেফট ভেন্ট্রিকল থেকে আমরা জানি লেফট ভেন্ট্রিকল রাইট ভেন্ট্রিকল থেকে 3 গুণ বেশি মোটা। কেন মোটা? কারণ এই লেফট ভেন্ট্রিকলটা আমাদের রক্তটা পুরা সিস্টেমে পাঠিয়ে দেয়, সিস্টেমিক সার্কুলেশনে পাঠিয়ে দেয়। হ্যাঁ, এই জন্য সিস্টেমিক সার্কুলেশন বলা হয় এটাকে। তো যাই হোক, তো আমাদের রক্তটা একই সাথে দুই সার্কেলে কনভার্ট হচ্ছে। অক্সিজেন রক্তটা একটা সার্কেলে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড রক্ত একটা সাইকেলে যাচ্ছে। কিন্তু রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ছাড়া আর কোনো রক্ত ঢোকে না। যেহেতু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তই রুই মাছের হৃৎপিণ্ডে শুধু ঢোকে, এই জন্য রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হার্ট। ভেন থেকে ভেনাস হার্ট। আমরা জানি ভেনের মধ্যে শুধু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তই যায়, তাই না? এটা যদিও পালমোনারি ভেনের ক্ষেত্রে এটা ভিন্ন, কারণ পালমোনারি ভেনের মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমাদের লেফট অ্যাট্রিয়ামে আসছে। আচ্ছা, তাহলে মোটামুটি এই জিনিসটা এখন এই জিনিসটা আমরা হৃৎপিণ্ড পড়ি। রুই মাছের হৃৎপিণ্ডটা কেমন? সংকোচন পোষণ ক্ষমতা পোষণের মাধ্যমে হৃৎপিণ্ড রক্ত পরিবহন করে। কপাটিকা সময় নিয়ন্ত্রণের ফলে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর মধ্যে রক্ত সংবহন একমুখতা দেখা যায়। ঠিক আছে, এ ধরনের হৃৎপিণ্ডকে বলা হয় এক চক্র হৃৎপিণ্ড, কারণ শুধুমাত্র একটাই চক্র। তো একটাই চক্র হলে
কি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড মিক্স হয়ে যাওয়ার কথা, কিন্তু মিক্স হবে না রুই মাছের হৃৎপিণ্ডে, যাতে মিক্স না হয় অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, এই জন্য শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটাই রুই মাছের হৃৎপিণ্ডে প্রবেশ করবে এবং বের হবে রুই মাছের হৃৎপিণ্ড থেকে। আচ্ছা, হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কেবল রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কেবল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তই বাহিত হয় বলে রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড থেকে কার্বন অক্সাইড সমৃদ্ধ রক্ত একমুখী প্রবাহে অক্সিজেন সমৃদ্ধ হওয়ার জন্য ফুলকাতে যায়। এটি ছন্দময় তালে হৃৎপিণ্ডের বিভিন্ন অংশে নির্দিষ্ট সময় অন্তর অন্তর সংকুচিত হয়, ফলে সাইনাস ভেনুসাসের সংকোচন ঘটে। পরে ক্রমে অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, বাল্বাস অ্যাট্রিয়াস সংকুচিত হয়। হৃৎপিণ্ডের প্রতিবার সংকোচনকে বলা হয় সিস্টল, আর সিস্টলের পরপরই হৃৎপিণ্ড প্রসারিত হয়, পূর্বাবস্থায় ফিরে আসে। এই হৃৎপিণ্ডের প্রসারণকে ক্রিয়াকে বলা হয় ডায়াস্টল। হৃৎপিণ্ড প্রসারিত হলে সেটা হবে ডায়াস্টল, ডায়াস্টলের প্রেশার কম, আর সিস্টল হলে সংকুচিত হলে প্রেশারটা বাড়বে, তাই না? হৃৎপিণ্ডের প্রসারণ প্রক্রিয়াকে বলা হয় ডায়াস্টল। হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকা রক্তের একমুখী প্রবাহ নিশ্চিত করে। তাহলে হৃৎপিণ্ডের মধ্যে রক্তটা কীভাবে যাচ্ছে? সাইনাস ভেনুসাসে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসলো, পুরো বডি থেকে কার্বন সমৃদ্ধ রক্ত সাইনাস ভেনুসাসে আসলো, এরপর সাইনাস ভেনুসাস থেকে অ্যাট্রিয়ামে যাবে। কারণ সাইনাস ভেনুসাসে কীভাবে আসবে রক্ত সেটা আমরা ভেনাস সিস্টেমে পড়বো। সাইনাস ভেনুসাস থেকে রক্তটা কোথায় যাবে? অ্যাট্রিয়ামে যাবে। হ্যাঁ, হার্টের অ্যাট্রিয়াম কিসের মাধ্যমে? সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা মধ্য দিয়ে যাবে। অ্যাট্রিয়ামে যখন গেল সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা বন্ধ হয়ে যাবে। অ্যাট্রিয়াম এখন কন্ট্রাক্ট করবে তখন অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা খুলে যাবে, রক্তটা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে যাবে। ভেন্ট্রিকুলে যাওয়ার পরে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা খুলে যাবে, আর ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা তো বন্ধই আছে। এরপরে যখন ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করবে তখন ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা খুলে যাবে, রক্তটা বালবাস আর্টেরিওসাসে চলে যাবে। বালবাস আর্টেরিওসাস থেকে রক্তটা কোথায় যাবে? রক্তটা যাবে হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টার মাধ্যমে অন্তর্বাহী ধমনীতে, অন্তর্বাহী ব্র্যাকিয়াল ধমনী, ওটা আমরা পরে পড়বো। তো আলটিমেটলি ফুলকায় যাবে আর কি। অন্তর্বাহী ব্র্যাকিয়াল ধমনী ঢুকবে, বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী বের হবে। আচ্ছা, রুই মাছের ধমনীতন্ত্র, এই যে এখানে আমরা পাবো রুই মাছের ধমনীতন্ত্র প্রধানত কয়টা অংশ? দুইটা অংশ, অন্তর্বাহী ব্র্যাকিয়াল ধমনী, বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী। এছাড়াও রুই মাছের ধমনীতন্ত্রে আছে যে বিভিন্ন কৈশিক জালিকাও আছে। তো এখানে নতুন বই এটা অ্যাড করা আছে, এখানে সম্ভবত অ্যাড করা নাই। ধমনীতন্ত্র প্রধানত অন্তর্বাহী ও বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী নিয়ে গঠিত। হৃৎপিণ্ডের ভেন্ট্রিকল থেকে কি উঠছে উপরে? ভেন্ট্রাল অ্যাওর্টা বা অঙ্কীয় মহাধমনী বের হলো, দিয়ে সামনের দিকে যেতে থাকবে। এই ধমনীর গোড়া মোটা হয়ে কি তৈরি করে? বালবাস আর্টেরিওসাস তৈরি করে। এটি হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল অ্যাওর্টায় রক্তের প্রবাহ নিয়ন্ত্রণ করে। ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে যেসব পার্শ্বীয় রক্তনালী পথে কার্বন সমৃদ্ধ রক্ত দুপাশে ফুলকায় বাহিত হয় সেগুলো হচ্ছে অন্তর্বাহী ব্র্যাকিয়াল ধমনী। তাই ফুলকাতে যেটা ঢুকছে সেটা হচ্ছে অন্তর্বাহী, আর ফুলকা থেকে যেটা বের হবে সেটা হবে বহির্বাহী। আচ্ছা, ফুলকায় কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত অক্সিজেন সমৃদ্ধ হওয়ার পর যে পার্শ্বীয় নালীগুলো দিয়ে ওই রক্ত ডরসাল অ্যাওর্টা বা পৃষ্ঠীয় মহাধমনীতে বাহিত হয় সেগুলো হচ্ছে বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী। এখন অন্তর্বাহী বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনীটা আমি একটু মোটামুটি একটু বুঝাই দিই, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে রুই মাছের হৃৎপিণ্ডের পার্ট হচ্ছে আমরা জানি সাইনাস ভেনুসাস, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, তারপরে বালবাস আর্টেরিওসাস, তাই না? যদিও বালবাস আর্টেরিওসাস হৃৎপিণ্ডের পার্ট না, হৃৎপিণ্ডের সাথে থাকে আর কি। আচ্ছা, তাহলে রুই মাছের বডি তো কাজ করে, প্রত্যেকটা সেল তো রুই মাছকে বাঁচায় রাখে, বিভিন্ন সেল তো বিভিন্ন রকম কাজ করে। তাহলে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা ব্যবহার করে ওরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা তৈরি করবে। এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা বিভিন্ন জিনিসে বিভিন্নভাবে, এই যে এখানে আমরা আলোচনা করবো এটা, তো বিভিন্নভাবে এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা কালেক্ট হবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখা দরকার, আটারি সবসময় বড় নালী থেকে আস্তে আস্তে ছোট নালী হয়। আমরা এটা কল্পনা করব কিসের সাথে? পানির ট্যাঙ্কের সাথে। পানির ট্যাঙ্ক, একটা 10 তলা বাসার সবার উপরে পানির ট্যাঙ্ক থাকে, পানির ট্যাঙ্কটা সবচেয়ে বড়, এরপরে সবথেকে বড় নালী বের হয়, এরপরে আস্তে আস্তে নালীটা ছোট হতে আমার বাসার যে বেসিন, বাসার যে টিউবওয়েল, বাসার যে ট্যাপ, সেটাতে সব থেকে চিকন পাইপটা আসে, তাই না? তাহলে আটারি এটার সাথে তুলনা করা যায় যে আটারি আস্তে আস্তে বড় থেকে আস্তে আস্তে ছোট হতে থাকবে। আর ভেনটা হচ্ছে ড্রেনের মতো, আমাদের বাসার চৌবাচ্চাটা সব থেকে ছোট, এরপরে এই চৌবাচ্চাটা আস্তে আস্তে আর একটা বড় চৌবাচ্চার সাথে মিলিত হয়, তারপরে বড় একটা নলের সাথে মিলিত হয়, তারপরে বড় চৌবাচ্চার সাথে মিলিত হয়, তারপরে আরও বড় ড্রেনের সাথে মিলিত হয়, তারপরে আরও বড় ড্রেনের সাথে মিলিত হয়। এটা হচ্ছে তারপরে এলাকার সবথেকে বড় ড্রেন, তারপরে ওই জেলার সবথেকে বড় ড্রেন, তারপরে এটা আলটিমেটলি কোথায়? বিভাগের সবথেকে বড় ড্রেন, তারপরে কোথায় যায়? এটা নদীতে যায়, নদীটা আবার আরও বড়, নদীটা আবার কোথায় যায়? সমুদ্রে যায়, তাই না? সমুদ্রে আরও বড়। তো এই জন্য ভেনকে বলা হয় ড্রেনেজ, আর আটারিকে বলা হয় সাপ্লাই। পানির সাপ্লাই বলে না, এই জন্য আটারিও সাপ্লাই। আটারি আস্তে আস্তে ছোটো হতে থাকে আর ভেন আস্তে আস্তে বড় হতে থাকে, এই জন্য বলা হয় ভেনাস ড্রেনেজ। এই জিনিসটা যদি বোঝা যায় তাহলে
এই যে সাইনাস ছোট ছোট বিভিন্ন ড্রেন থেকে সব থেকে ছোটো ড্রেনগুলো মিলিত হয়ে বড় একটা ড্রেন তৈরি হবে। বড় ড্রেনটার নামই হচ্ছে করোনারি সাইনাস। তো এদের এই যে সাইনাস ভেনোসাস, করোনারি সাইনাস বলছি, সাইনাস ভেনোসাস, যেহেতু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এই জন্য যে সাইনাসের মধ্যে থাকে এই জন্য বলা হয় সাইনাস ভেনোসাস। ভেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এই জন্য। আচ্ছা, সাইনাস ভেনোসাসের মাধ্যমে সকল ছোটো ছোটো নালীগুলা বড় একসাথে যুক্ত হয়ে কোথায় গেল? রক্তটা গেল প্রধান চৌবাচ্চা বা প্রধান ড্রেনে, সেটার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। এখন সাইনাস ভেনোসাসের রক্তটা কোথায় যাবে? সাইনোঅ্যাট্রিয়াল কপাটিকা পথে এ যাবে হচ্ছে অ্যাট্রিয়ামে। অ্যাট্রিয়ামে ঢুকে গেল, সাইনোঅ্যাট্রিয়াল কপাটিকা বন্ধ হয়ে গেল। এই সাইনোঅ্যাট্রিয়াল কপাটিকা অ্যাট্রিয়াম থেকে যাবে কোথায়? অ্যাট্রিয়াম থেকে যাবে অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা পথে ভেন্ট্রিকুলে। ভেন্ট্রিকুল থেকে ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকার মাধ্যমে বালবাস আর্টেরিওসাস। এই বালবাস আর্টেরিওসাস থেকে কোথায় যাবে? ভেন্ট্রাল অ্যাওর্টা। ভেন্ট্রাল অ্যাওর্টার মাধ্যমে ভেন্ট্রাল অ্যাওর্টার মাধ্যমে ছোটো আর্টারি, আর্ট থেকে ছোটো আর্টারি, তারপরে ছোটো আর্টারি হয়ে একবারে কৈশিক জালিকা হয়ে কোথায় ঢুকবে? এই যে গোল গোল এগুলো কি? এগুলো হচ্ছে ফুলকা। প্রথম ফুলকা, দ্বিতীয় ফুলকা, তৃতীয় ফুলকা, চতুর্থ ফুলকা। ফুলকাতে ঢুকলো। তাহলে যে ঢুকলো তার নাম কি? অন্তর্বাহী ব্র্যাকিয়াল ধমনী। ফুলকাতে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হবে। কার্বন ডাইঅক্সাইড ফুলকা নিয়ে যাবে, নিয়ে যে কার্বন ডাইঅক্সাইড পানিতে ছেড়ে দেবে আর পানি থেকে অক্সিজেনটা নিবে। এখানে একটা কাউন্টার কারেন্ট মেকানিজম আছে। এখানে নতুন বই আলোচনা আছে, এখানে আলোচনা আছে আমি ঠিক জানি না, তবে কাউন্টার কারেন্ট মেকানিজম আছে। কাউন্টার কারেন্ট কি? পানি এভাবে যাচ্ছে, রক্ত এভাবে যাচ্ছে, দুটা যখন বিপরীত দিক থেকে আসবে তখন দুইজনের বিনিময়টা মোটামুটি 80%, 90% এরকম হয়। তো এখানে কাউন্টার কারেন্ট মেকানিজম হয়, যার ফলে বিনিময় হয়, গ্যাসিয়াস বিনিময় হয়। তো অক্সিজেনটা পানি থেকে নিবে আর কার্বন ডাইঅক্সাইডটা পানিতে ছেড়ে দেবে। কিন্তু ফুলকা অক্সিজেন সমৃদ্ধ হয়ে গেল। এখন অক্সিজেনটা নিয়ে কাজ কি? অক্সিজেনটা রক্তের সাথে মিশাবে। কার সাথে মিশাবে? বহির্বাহী ব্রাকিয়াল ধমনী। তাহলে ফুলকা থেকে যে বের হয়ে আসলো সে হচ্ছে বহির্বাহী ব্রাকিয়াল ধমনী, আর ফুলকাতে যে ঢুকলো অন্তর্বাহী ব্রাকিয়াল ধমনী। এখন ফুলকাতে অন্তর্বাহী ব্রাকিয়াল ধমনী যেটা, সেটা খুব সহজ। প্রথম নাম্বার ফুলকাতে সাপ্লাই দিয়েছে, দ্বিতীয় নম্বর ফুলকাতে আলাদাভাবে সাপ্লাই দিয়েছে, তৃতীয় নম্বর ফুলকাতে আলাদাভাবে সাপ্লাই দিয়েছে, চতুর্থ নম্বর ফুলকাতে আলাদাভাবে সাপ্লাই দিয়েছে। বহির্বাহী ব্রাকিয়াল, অন্তর্বাহী ব্রাকিয়াল ধমনী খুব সহজ, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সাপ্লাই দিল। আর অন্তর্বাহী ব্রাকিয়াল ধমনী খুব সহজ। আর বহির্বাহী ব্রাকিয়াল ধমনীটা কি? একটু ঝামেলা করে। এই কি? প্রথম যে বহির্বাহী ব্রাকিয়াল ধমনী বের হয়, সে প্রথম ফুলকা থেকে বের হয়েছে, কিন্তু সে সামনে দেখতে পাচ্ছে সিউডোব্রাঙ্ক, ওকে কেউ সেবা যত্ন করছে না, হ্যাঁ, সিউডোব্রাঙ্কের দিকে কেউ তাকাচ্ছে না। তো ও হচ্ছে কি করে? সিউডোব্রাঙ্কের প্রতি একটু দয়া মায়া ভালোবাসা থেকে ও সিউডোব্রাঙ্কে একটু সাপ্লাই দেয়। সিউডোব্রাঙ্কে সাপ্লাই দেয়। সিউডোব্রাঙ্ক বলে, আমি তো তেমন কাজ টাজ করছি না, ফুলকা তো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করছে, আমি তো ফুলকার মতো ভান করে আছি, কিন্তু আমি তো ফুলকা না, আমি সিউডোব্রাঙ্ক, হ্যাঁ, আমি অপ্রকৃত ফুলকা। তা আমাকে এত রক্ত দেওয়ার দরকার নেই, আমি এত রক্ত নিয়ে কী করব? তখন প্রথম বহির্বাহী ব্রাকিয়াল ধমনী বলছে, তাহলে তোমার যেহেতু রক্ত লাগবে না, তুমি কি করো? তুমি এই রক্তটা সিউডোব্রাঙ্ক তুমি নিজের কাছে না রেখে এটা তুমি কোথায় পাঠিয়ে দিবা? অপথ্যালমিক ধমনীতে পাঠিয়ে দিবা, যেটা অপথ্যালমিয়া মানে হচ্ছে চোখ, রুই মাছের চোখের ওখানে সাপ্লাই দিবে আর কি। তাহলে প্রথম বহির্বাহী ব্রাকিয়াল ধমনী বের হয়ে সিউডোব্রাঙ্কে সাপ্লাই দিল, সিউডোব্রাঙ্ক থেকে অপথ্যালমিক ধমনীতে সাপ্লাই দিয়ে দিল। আর এটা হচ্ছে প্রথম বহির্বাহী ব্রাকিয়াল ধমনী। এবার দ্বিতীয় বহির্বাহী ব্রাকিয়াল ধমনী দ্বিতীয় ফুলকা থেকে বের হয়ে এ কী করবে? এ হচ্ছে দ্বিতীয় ফুলকা থেকে বের হয়ে প্রথমে হচ্ছে প্রথম ফুলকার সাথে একটা কানেকশান তৈরি করবে। কানেকশান তৈরি করে এ হচ্ছে কার্ডিয়াক ধমনী, হ্যাঁ, কার্ডিয়াক ধমনী যেটা হার্টে সাপ্লাই দেয়। হার্টে সাপ্লাই দেওয়ার জন্য কার্ডিয়াক ধমনী এক পাশে তৈরি করবে, আর আরেক পাশে প্রথম ফুলকার সাথে প্রথম বহির্বাহী ব্রাকিয়াল ধমনী 1 আর 2, মানে প্রথম বহির্বাহী ব্রাকিয়াল ধমনীর সাথে মিলে দ্বিতীয় বহির্বাহী ব্রাকিয়াল ধমনী, প্রথম আর দ্বিতীয় বহির্বাহী ব্রাকিয়াল ধমনী মিলে কী তৈরি করবে? ল্যাটারাল অ্যাওর্টা। এই যে এটা হচ্ছে ল্যাটারাল অ্যাওর্টা তৈরি করবে। ল্যাটারাল অ্যাওর্টা প্রথম আর দ্বিতীয় বহির্বাহী ব্রাকিয়াল ধমনী ল্যাটারাল অ্যাওর্টা তৈরি করলো। এখন 3 নম্বর ফুলকা থেকে তৃতীয় বহির্বাহী ব্রাকিয়াল ধমনী তৈরি হবে। 4 নম্বর ফুলকা থেকে চতুর্থ বহির্বাহী ব্রাকিয়াল ধমনী তৈরি হবে। এখন 3 আর 4 বহির্বাহী ব্রাকিয়াল ধমনী এরা আবার নিজেদের সাথে মিলিত হওয়ার পরে 3 আর 4 মিলিত হওয়ার পরে ওই মিলিত ব্রাকিয়াল ধমনীটা আবার এই যে প্রথম আর 2 যে ল্যাটারাল অ্যাওর্টা বা ল্যাটারাল মহাধমনী তৈরি হয়েছিল, তার সাথে 3 আর 4 নিজের আগে যুক্ত হয়ে এর সাথে যুক্ত হবে। যুক্ত হওয়ার পর একটা গোলাকার সার্কেলের মতন অংশ তৈরি করবে, যেটার নাম হচ্ছে সার্কুলাস সেফালিকাস। তো সার্কুলাস সেফালিকাস সামনের দিকে কি আছে? ব্রেন আছে, ব্রেনের করোটিতে সাপ্লাই দেবে। ক্যারোটিড ধমনী, এটা করোটিড ধমনী না, ক্যারোটিড ধমনী, সামনে দিবে ক্যারোটিড ধমনী। আর
পেছনে দিবে হচ্ছে ডরসাল অ্যাওর্টা। এই যে পেছনে দিবে এই ডরসাল অ্যাওর্টা। এই যে হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল অ্যাওর্টা বেরিয়েছিল, তাহলে ডরসাল অ্যাওর্টা লাগবে না, ডরসাল অ্যাওর্টাও সাপ্লাই দেবে, যেটা এই ডরসাল অ্যাওর্টা মাছের যেই কাটা বা মেরুদণ্ড, সেই মেরুদণ্ডের দুই পাশ দিয়ে এটা চলে আসবে ডরসাল অ্যাওর্টা। হ্যাঁ, একবারে লেজ পর্যন্ত চলে যাবে ডরসাল অ্যাওর্টা। এখন ডরসাল অ্যাওর্টার বিভিন্ন ব্রাঞ্চ আছে, যেমন হচ্ছে সাবক্লেভিয়ান ধমনী, এটা হচ্ছে সাবক্লেভিয়ান অংশে সাপ্লাই দেবে, সিলিয়াকোমেসেন্ট্রিক ধমনী, প্যারাটাইল ধমনী, প্যারাইটাল ধমনী, রেনাল ধমনী, ইলিয়াক ধমনী, কর্ডাল ধমনী, এর বিভিন্ন পার্টে সাপ্লাই দেবে। আচ্ছা, এখন মোটামুটি এটা বোঝার কথা, আরেকবার রিপিট করি। সব কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত করোনারি সাইনাসে আসলো, আসার পরে এটা সাইনাস থেকে অ্যাট্রিয়ামে গেল, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যাবে, ভেন্ট্রিকল থেকে বালবাস আর্টেরিওসাস হয়ে যাবে হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা। এখন ভেন্ট্রাল অ্যাওর্টা বিভক্ত হয়ে ছোটো ছোটো বিভক্ত হতে 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 ছোটো হতে হতে কৈশিক নালিকা হবে। এই কৈশিক নালিকার আগে কিছু হচ্ছে বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী হবে। বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী 4টা হবে, 4টা ফুলকার জন্য 4টা বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী। প্রথম বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী প্রথম ফুলকাতে যাবে, দ্বিতীয় বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী দ্বিতীয় ফুলকাতে যাবে, তৃতীয় বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী তৃতীয় ফুলকাতে যাবে, চতুর্থ বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী চতুর্থ ফুলকাতে যাবে। এখন এগুলোতে কার্বন ডাইঅক্সাইড সম্বন্ধে ফুলকাতে নিয়ে গেল। এখন ফুলকাতে যে কার্বন ডাইঅক্সাইডটা বের করে দেবে, পানির সাথে বের করে দেবে, আর অক্সিজেনটা পানি থেকে নিবে, নেওয়ার পরে এই অক্সিজেনটা রক্তের সাথে মিশাতে হবে, এজন্য এটা বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী হয়ে বাইরে বের হয়ে আসবে। তো প্রথম ফুলকা থেকে প্রথম ফুলকা এটা না, প্রথম ফুলকা এটা, প্রথম ফুলকা থেকে প্রথম বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী বের হবে, যেটা কী করবে, যেটা ওই আশপাশে কাউকে দেখছে না, তখন ওই হচ্ছে সিউডোব্রাঙ্কে সাপ্লাই দেবে। সিউডোব্রাঙ্ক বলবে আমার এত লাগবে না সাপ্লাই, তখন সিউডোব্রাঙ্ক হচ্ছে আবার সাপ্লাই দেবে অপথ্যালমিক ধমনীতে। এবার দ্বিতীয় ফুলকাতে দ্বিতীয় বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী বের হবে, দ্বিতীয় বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী আবার প্রথম বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনীর সাথে মিলিত হবে, মিলিত হওয়ার পর এই পাশে কার্ডিয়াক ধমনী তৈরি করবে, যেটা হার্টে সাপ্লাই দেবে। আর একটা হচ্ছে এই পাশে ল্যাটারাল অ্যাওর্টা, এই যে এটা হচ্ছে ল্যাটারাল অ্যাওর্টা তৈরি করবে। ল্যাটারাল অ্যাওর্টা তৈরি এই যে এভাবে করে দিল, ল্যাটারাল অ্যাওর্টা তৈরি করলো। এরপর তৃতীয় ফুলকা থেকে তৃতীয় বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী বের হবে, আর চতুর্থ ফুলকা থেকে চতুর্থ বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী বের হবে। এই তৃতীয় আর চতুর্থ বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী আগে নিজেদের সাথে মিলতে হবে, নিজেরা মিলিত হবে, মিলিত হওয়ার পর ওই মিলিত অংশ আবার এই যে ল্যাটারাল অ্যাওর্টা, যে প্রথম আর দ্বিতীয় একসাথে ল্যাটারাল অ্যাওর্টা তৈরি করেছিল, সেই ল্যাটারাল অ্যাওর্টার সাথে আবার মিলিত হবে, মিলিত হয়ে আলটিমেটলি একটা সার্কুলার অংশ তৈরি করবে, সেটার নাম হচ্ছে সার্কুলার সেফালিকাস। এই সার্কুলার সেফালিকাসটা সামনের দিকে দিবে হচ্ছে ক্যারোটিড ধমনী, আর পেছনের দিকে দিবে হচ্ছে ডরসাল অ্যাওর্টা। এই ডরসাল অ্যাওর্টা আবার রুই মাছের কাটা বা হচ্ছে রুই মাছের মেরুদণ্ড, তার দুই পাশ দিয়ে একবার লেজ পর্যন্ত চলে যাবে এবং বিভিন্ন ব্রাঞ্চ দিবে, যে ব্রাঞ্চগুলো হচ্ছে সাবক্লেভিয়ান ধমনী, সিলিয়াকোমেসেন্ট্রিক ধমনী, প্যারাটাইল ধমনী, রেনাল ধমনী, ইলিয়াক ধমনী, কর্ডাল ধমনী। আচ্ছা, এখন আমরা পড়ি অন্তর্বাহী ব্র্যাকিয়াল ধমনী। বালবাস আর্টেরিওসাস থেকে সৃষ্ট ভেন্ট্রাল অ্যাওর্টা বা অঙ্কীয় মহাধমনী প্রতি পাশে করে 4টি করে মোট 4 জোড়া অন্তর্বাহী ব্র্যাকিয়াল ধমনী বের হয়। প্রথম জোড়া ব্র্যাকিয়াল ধমনী প্রথম ফুলকায় প্রবেশ করে, এভাবে দ্বিতীয় জোড়া, তৃতীয় জোড়া, চতুর্থ জোড়া, দ্বিতীয় তৃতীয় চতুর্থ ফুলকা জোড়ায় কার্বন রক্ত প্রবেশ করাবে। বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী, বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনীটা হচ্ছে 4 জোড়া ফুলকা থেকে 4 জোড়া বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী সৃষ্টি হয়। প্রথম বহির্বাহী ধমনী অঙ্কীয় দেশে হাইওয়েড আর্চের সিউডোব্রাঙ্কে রক্ত বহন করে। প্রথম বহির্বাহী ধমনী অঙ্কীয় দেশে হাইওয়েড আর্চের সিউডোব্রাঙ্কে রক্ত বহন করে এবং সিউডোব্রাঙ্কের সম্মুখে অপথ্যালমিক ধমনী হিসেবে বিস্তৃত হয়। তাহলে প্রথম যে বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী, সেটা অঙ্কীয় দেশে হাইওয়েড আর্চে সিউডোব্রাঙ্কে রক্ত বহন করে এবং সিউডোব্রাঙ্কের সম্মুখে অপথ্যালমিক ধমনী হিসেবে বিস্তৃত হয়। প্রতি পাশের প্রথম এবং দ্বিতীয় বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী মিলে লম্বালম্বী পার্শ্বীয় ধমনী বা ল্যাটারাল অ্যাওর্টা তৈরি করলো। তৈরি করার পরে তৃতীয় এবং চতুর্থ বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী ল্যাটারাল অ্যাওর্টায় উন্মুক্ত হওয়ার আগে একত্রে মিলিত হয়ে যায়, হওয়ার পর ল্যাটারাল অ্যাওর্টা সম্মুখে ক্যারোটিড ধমনী রূপে বিস্তৃত হয় এবং করোটির মধ্যে প্রবেশ করবে এবং দুই পাশে ল্যাটারাল অ্যাওর্টা পশ্চাতে একীভূত হয়ে ডরসাল অ্যাওর্টা গঠন করবে এবং একই সাথে পিছন দিকে বিস্তৃত হয় দুই পাশে ল্যাটারাল অ্যাওর্টা এবং ক্যারোটিড ধমনী গলবিল অঞ্চলে পৃষ্ঠদেশে একটি ডিম্বাকার ধমনী বলয় তৈরি করবে। ল্যাটারাল অ্যাওর্টা এবং 3 আর 4 একসাথে মিলিত হয়ে আলটিমেটলি একটা ধমনী বলয় তৈরি করবে। সামনে ক্যারোটিড ধমনী, পিছনে ডরসাল অ্যাওর্টা, আলটিমেটলি একটা ধমনী বলয় তৈরি হবে, যেটার নাম হচ্ছে সার্কুলাস সেফালিকাস। এরপরে এই যে পশ্চাতে যেটা ডরসাল অ্যাওর্টা মেরুদণ্ডের নিচ দিয়ে মধ্যরেখা বরাবর লেজ পর্যন্ত প্রসারিত হয়ে যাবে। যাত্রাপথে এটি নিম্নত প্রধান নালিকাগুলো তৈরি করে। কী কী নালিকা তৈরি করে? একটা হচ্ছে সাবক্লেভিয়ান ধমনী তৈরি করে, একটা হচ্ছে সিলিয়াকোমেসেন্ট্রিক ধমনী তৈরি করে, একটা প্যারাটাইল ধমনী তৈরি করে, একটা রেনাল ধমনী, ইলিয়াক ধমনী, কর্ডাল ধমনী। তো সাবক্লেভিয়ান ধমনী কোথায় সাপ্লাই দেবে? খুব ইম্পর্টেন্ট, বক্ষ পাখনা এবং বক্ষ চক্রের দিকে সাপ্লাই করবে। আমাদের পড়ছিলাম না সাবক্লেভিয়ান আর্টারি কোথা থেকে আসে? ক্ল্যাভিকল থেকে আসে না? তো আমাদের ক্ল্যাভিকল আর স্ক্যাপুলার ক্ল্যাভিকল কার অংশ? বক্ষ অস্থি চক্রের অংশ না?
স্ক্যাপুলা ক্ল্যাভিকল বক্ষ অস্থি চক্র অংশ না, এই জন্য সাবক্ল্যাভিয়ান সেটা হবে বক্ষ পাখনা এবং বক্ষ চক্রের দিকে সাপ্লাই দেবে। সিলিয়াকো মেসেন্টারিক ধমনী, সিলিয়াকো মেসেন্টারিক যত ভিসেরাগুলো আছে মেনলি ওখানে সাপ্লাই দেবে। ভিসেরা কী কী আছে? পাকস্থলী, অন্ত্র, যকৃত, অগ্নাশয়, মলাশয় ইত্যাদি আন্তরিক অঙ্গে সাপ্লাই দেবে। প্যারাইটাল ধমনী আমরা জানি, প্যারাইটাল মানে পাশে, প্যারাইটাল মানে পাশে, এটা দেহ প্রাচীরে রক্ত সরবরাহ করে, দুই পাশে রক্ত সরবরাহ করবে দেহ প্রাচীরে। এরপর হচ্ছে রেনাল ধমনী, রেনাল ধমনী হচ্ছে আমরা জানি রেনাল মানে বৃক্ক, বৃক্কে সাপ্লাই দিবে। ইলিয়াক ধমনী কি? এটা হচ্ছে ইলিয়াক। ইলিয়াক মানে হচ্ছে আমাদের ডিউটেনাম, জেজুনাম, ইলিয়াম। তো ইলিয়াম এটা হচ্ছে শ্রোণী পাখনায়, সরি ডিউটেনাম, জেজুনাম, ইলিয়াম এটা মানে তো কি? ক্ষুদ্রান্ত, তাই না? ক্ষুদ্রান্তের ডিউটেনাম, জেজুনাম, ইলিয়াম। তো ক্ষুদ্রান্তের ইলিয়ামটা হবে ILEUEM। হ্যাঁ, আর ইলিয়াম ইসচিয়াম পিউবিস, আইলিয়াম ইসচিয়াম পিউবিস এটা হচ্ছে বোনস। আমাদের ক্ষুদ্রান্ত যেরকম আঁকা বাঁকা এরকম এখানে থাকবে এই জন্যে। আর আমাদের হাড্ডি যেরকম সোজা সোজা এই জন্য হাড্ডিতে হবে। তো এখানে হচ্ছে আইলিয়াক আর্টারি, কেন? কারণ আইলিয়াক, এখানে আইলিয়াক দিয়ে আইলিয়াম বোঝাচ্ছে, মানে আমাদের হাড্ডির হিপবোনের পার্ট। এই জন্য শ্রোণী অঞ্চলে হিপবোন থাকে না, এই জন্য শ্রোণী পাখনায় রক্ত সরবরাহ করবে ইলিয়াক ধমনী। কডাল ধমনী, কডা মানে লেজ, তো কডাল ধমনী কোথায় দেবে? লেজে সাপ্লাই দেবে, পুচ্ছ পাখনায় সাপ্লাই দেবে। রুই মাছের শিরাতন্ত্র। আচ্ছা, শিরাতন্ত্র জিনিসটা একটু বুঝাই দিই। শিরাতন্ত্র একটু জিনিসটা শিরাতন্ত্রের দুইটা অংশ, একটা হচ্ছে রুই মাছের শিরাতন্ত্র দুইটা, একটা হচ্ছে সিস্টেমিক শিরা, একটা হচ্ছে পোর্টাল শিরা। তো এবং তার সাথে এদের আবার এদের দুইটা শিরা থাকে, একটা হচ্ছে সিস্টেমিক, একটা পোর্টাল। সিস্টেমিকটা পুরো বডিতে সাপ্লাই দেবে, আর পোর্টালটা এদের পোর্টাল তন্ত্র শুধু রেনাল পোর্টাল তন্ত্র আছে, আমাদের যেরকম পোর্টাল তন্ত্র আছে, এবং সেটা হচ্ছে হেপাটিক পোর্টাল তন্ত্র। পোর্টাল তন্ত্র জিনিসটা কি? পোর্টাল তন্ত্র জিনিসটা হচ্ছে উদ্দেশ্য দেখা যাচ্ছে সিস্টেমিক সার্কুলেশনে সাপ্লাই দেওয়া, এটা হচ্ছে উদ্দেশ্য। আমাদের সেলে সাপ্লাই দিবে, হ্যাঁ, আমাদের প্রত্যেকটা সেলে সাপ্লাই দিবে, এটা মনে করি এটা উদ্দেশ্য। এখন এই সাপ্লাই দিতে যেয়ে আশপাশে দেখা যাচ্ছে আশপাশে দেখা গেল যে একটা অর্গান পেলো, যেমন লিভার পেলো বা কিডনি পেলো, এই কিডনিতে আগে সাপ্লাই দিবে, কিডনিতে যেয়ে কিডনির ভিতরে অনেকগুলো কৈশিক জালিকা তৈরি করবে, তো কিডনিতে সাপ্লাই দিবে, সাপ্লাই দেওয়ার পর কিডনি থেকে আবার বের হয়ে আবার কোথায় যাবে? যেখানে উদ্দেশ্য সিস্টেমিকে সাপ্লাই দেওয়া, প্রত্যেকটা সেলে অর্গানে সাপ্লাই দেওয়া, ওখানে আবার সাপ্লাই দেবে। এটাই হচ্ছে এই যে ঢুকলো আবার বের হলো, মানে যেতে যেতে পথে এক জায়গায় ঢুকলো, ঢোকার পরে ওই জায়গায় সাপ্লাই দিয়ে আবার মূল গন্তব্যে ফিরে যাবে, এটাই হচ্ছে পোর্টাল তন্ত্র। হ্যাঁ, মানে জিনিসটা অনেকটা কল্পনা করে এইভাবে যে তোমার টার্গেট হচ্ছে স্কুলে যাবা বা কলেজে যাবা। এখন কলেজে যাওয়ার পথে তুমি দেখলা একটা খেলার মাঠে খেলা হচ্ছে, এখন খেলার মাঠে তুমি খেলা দেখতে বসে গেলা, খেলা টেলা দেখে খেলা শেষ করে তারপর মনে হলো যে না, কলেজে না গেলে তো আমাকে কল দিবে, কলেজ থেকে কল দিবে বাবা আমাকে, একটা অস্বস্তিকর অবস্থা, তো শেষ ক্লাসটা করে আসি। হ্যাঁ, তো খেলাটা দেখে শেষ ক্লাসটা করতে গেলো, অনেকটা এরকম যে উদ্দেশ্য হচ্ছে সেলে সাপ্লাই দেওয়া, সব সেলে সাপ্লাই দেওয়া, কিন্তু যাওয়ার পথে দেখলো যে কিডনি আছে, এই কিডনিতেও ট্রান্স করে কিডনিতে সাপ্লাই দেওয়ার পরে তারপর আবার কোথায় গেল? আবার হৃৎপিণ্ডে গেল। সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে রুই মাছের পোর্টালতন্ত্র, রেনাল পোর্টালতন্ত্র। এদের লিভার পোর্টালতন্ত্র থাকে না বা হেপাটিক পোর্টালতন্ত্র থাকে না, আমাদের হেপাটিক পোর্টালতন্ত্র থাকে। আচ্ছা, তো এদের পোর্টালতন্ত্রটা দেখি কিভাবে জিনিসটা। এদের পোর্টালতন্ত্র তিনটা অংশ, একটা হচ্ছে একজোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, একজোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা, আর একজোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, একজোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা, আর একজোড়া হচ্ছে জুগুলার শিরা। এই যে এটা হচ্ছে একজোড়া জুগুলার শিরা, এই যে এই দুটা হচ্ছে একজোড়া জুগুলার শিরা। এই যে এটা আর এটা হচ্ছে একজোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, একজোড়া জুগুলার শিরা। আর নিচের এই দুটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একজোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা। তাহলে এটা হচ্ছে একজোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা, একজোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, একজোড়া জুগুলার শিরা। এই তিনটা মিলে এক পাশে কি করবে? এই তিনটা মিলে এক পাশে ডাক্টাস কুভেইরি বলে একটা জিনিস, একটা ভেইন তৈরি করবে, ডাক্টাস কুভেইরি। এই পাশে এরকম একটা ডাক্টাস কুভেইরি তৈরি করবে। তাহলে এই পাশে ডাক্টাস কুভেইরি, এই পাশে ডাক্টাস কুভেইরি, দুটা মিলে একসাথে সাইনাস ভেনোসাস তৈরি হবে। বোঝা গেল জিনিসটা? তাহলে এটা কীভাবে তৈরি হচ্ছে? রুই মাছের বডিতে অক্সিজেনযুক্ত রক্ত আসলো, রক্ত এসে সাপ্লাই দিল, সাপ্লাই দিয়ে অক্সিজেন ব্যবহার করে এখন কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে গেছে। এখন এই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত বিভিন্ন জায়গাতে অ্যাড হবে। আমরা ধরে নিলাম যে কডাল শিরা থেকে আসছে, হ্যাঁ, তো কডাল শিরা থেকে আসবে, অন্যান্য সেগমেন্ট থেকে আসবে, এই যে সিলিয়াকো মেসেন্টারিক ধমনী, রেনাল ধমনী, কডাল ধমনী, তারপর প্যারাইটাল ধমনী, সাবক্লেভিয়ান ধমনী, সবগুলা থেকে কার্বন ডাইঅক্সাইড সম্বন্ধে রক্তগুলা কালেক্ট হয়ে এই যে আমরা ধরলাম এই যে কডাল শিরা থেকে আসছে। এখন কডাল শিরা থেকে কি করবে? টার্গেট কোথায়? এই যে হৃৎপিণ্ডে সাপ্লাই দেওয়া, তাই না? কডাল শিরা থেকে সাপ্লাই দেওয়ার জন্যে
বের হওয়ার পরে কী করবে? বের হওয়ার পরে দুইটা ব্রাঞ্চে বিভক্ত হবে। একটা হচ্ছে রাইট পশ্চাৎ কার্ডিনাল ভেইন, একটা হচ্ছে লেফট পশ্চাৎ কার্ডিনাল ভেন। এটা হচ্ছে লেফট পশ্চাৎ কার্ডিনাল ভেন, এটা হচ্ছে রাইট পশ্চাৎ কার্ডিনাল ভেন। এখন রাইট পশ্চাৎ কার্ডিনাল ভেনটা খুব ভদ্র, একবারে ডিরেক্ট কোথায় চলে গেল? করোনারি সাইনাসের মধ্যে ঢুকে গেল, হার্টের মধ্যে ঢুকে গেল। আর লেফট পশ্চাৎ কার্ডিনাল ভেইন এটা একটু দুষ্টু, যাওয়ার পথে দেখছে যে খেলা হচ্ছে মানে কিডনি, এই কিডনির কাছে যেহেতু দেখলো কিডনির মধ্যে ঢুকে গেল, কিডনির মধ্যে ঢুকে দিয়ে অনেকগুলো কৈশিক জালিকা বিভক্ত করবে, কৈশিক জালিকা বিভক্ত কিডনিতে সাপ্লাই টাপ্লাই দিয়ে তখন দেখছে যে না, লাস্ট ক্লাস তো করা দরকার, আবার কলেজে যাবে। এখান থেকে আবার লেফট পশ্চাৎ কার্ডিনাল ভেন হয়ে এই যে করোনারি সাইনাসে কিডনির লিভার হার্টের মধ্যে ঢুকবে। তাহলে বোঝা গেল এই যে কডাল শিরা থেকে দুইটা অংশ বিভক্ত হচ্ছে, একটা হচ্ছে লেফট পশ্চাৎ কার্ডিনাল ভেন, রাইট পশ্চাৎ কার্ডিনাল ভেন, দুইটা হয়ে কোথায় গেল? সম্মুখ পশ্চাৎ কার্ডিনাল ভেন, ইনফিরিয়র জুগুলার ভেন, আর যে সাবক্লেভিয়ান ভেন, আর যে পশ্চাৎ কার্ডিনাল ভেন, এইগুলো মিলে কি তৈরি করছে? এক পাশে ডাক্টাস কুভেরি তৈরি করছে। এরকম এই পাশে পশ্চাৎ কার্ডিনাল রাইট পশ্চাৎ কার্ডিনাল ভেন, রাইট সুপিরিয়র রাইট অ্যান্টেরিয়র পশ্চাৎ কার্ডিনাল অ্যান্টেরিয়র সম্মুখ কার্ডিনাল ভেন, রাইট অ্যান্টেরিয়র সম্মুখ জুগুলার ভেন, আর রাইট পস্টেরিয়র বাম পশ্চাৎ কার্ডিনাল ভেন। তাহলে ডান পশ্চাৎ কার্ডিনাল ভেন, বাম পশ্চাৎ কার্ডিনাল ভেন, আর এই যে বাম সম্মুখ কার্ডিনাল ভেন, বাম জুগুলার ভেন, আর ডান সম্মুখ কার্ডিনাল ভেন, ডান জুগুলার ভেন, এই সবগুলো মিলে এই পাশে ডান পাশে ডান ডাক্টাস কুভেরি তৈরি করবে, বাম পাশে বাম ডাক্টাস কুভেরি তৈরি করবে, দিয়ে করোনারি সাইনাসের মধ্যে ঢুকবে। আর এই যে কডাল শিরা থেকে আর একটা ভেইন বের হয়ে এ হচ্ছে কোথায় সাপ্লাই দিবে? এই সাপ্লাই দিবে হচ্ছে যকৃত বা লিভারে। আচ্ছা যাই হোক, তো এখন লিভার তো সাপ্লাই দিল, তাহলে এখন লিভারে সাপ্লাই দিল যেহেতু, তাহলে লিভারটাও তাহলে এদের হেপাটিক পোর্টাল তন্ত্র আছে না? হেপাটিক পোর্টাল তন্ত্র নাই, কারণ এখানে লিভারে সাপ্লাই দেওয়ার পর আবার কিসে করোনারি সাইনাসের মধ্যে ঢুকছে না, সাইনাস ভেনোসাসের মধ্যে ঢুকছে না। লিভারে সাপ্লাই দেওয়ার পরে কোষিক জালিকায় বিভক্ত হওয়ার পর আবার যদি সাইনাস ভেনাসের মধ্যে ঢুকতো বা হার্টে ঢুকতো, তাহলে সেটা হতো পোর্টালতন্ত্র। আচ্ছা, রুই মাছের শিরাতন্ত্র আমরা পড়ি কোষিক জালিকা, মানে আমরা জানি রুই মাছের ধমনীতন্ত্র কোথায় শুরু হয়েছিল? হৃৎপিণ্ড। ধমনীতন্ত্র শুরু হয়েছিল কোথা থেকে? ধমনীতন্ত্র শুরু হয়েছিল হৃৎপিণ্ড থেকে, ওই যে বালবাস আর্টারিয়াস যেটা বেরোলো সেটা মানে পুরা থেকে হৃৎপিণ্ডর বালবাস আর্টারিয়াস থেকে, এরপরে শেষ হয়েছিল কৈশিক জালিকাতে, যে এরকম শিরাটা শুরু হবে কৈশিক জালিকাতে, শেষ হবে হৃৎপিণ্ডতে যে। আচ্ছা, তো কৈশিক জালিকাটা কি? কৈশিক জালিকা থেকে শিরা উৎপন্ন হবে এবং এসব রক্তনালী দেহের বিভিন্ন অংশ হয়ে অক্সিজেনবিহীন রক্ত সংগ্রহ করে হৃৎপিণ্ডের সাইনাস ভেনাসে নিয়ে আসবে এবং সেখানেই সম্মিলিতভাবে শিরাতন্ত্র গঠন করবে। রুই মাছের শিরাতন্ত্রকে প্রধান দুটি ভাগে ভাগ করে, একটা হচ্ছে সিস্টেমিক, একটা হচ্ছে পোর্টাল শিরাতন্ত্র। এটা হচ্ছে সিস্টেমিক আর আরেকটা হচ্ছে পোর্টাল শিরাতন্ত্র। পোর্টাল শিরাতন্ত্র কোনটা? এই যে এর মধ্যে এই পুরাটা হচ্ছে সিস্টেমিকের মধ্যে পোর্টালও আছে। পোর্টালটা কোনটা? পোর্টালটা হচ্ছে এই যে যাওয়ার পথে বাম পশ্চাৎ কার্ডিনাল ভেন যেটা, সেটা এই যে কিডনির মধ্যে বা বৃক্কের মধ্যে ঢুকে গেল বা রেনালের মধ্যে ঢুকে গেল, কিডনির মধ্যে ঢুকে যেয়ে এখানে সাপ্লাই টাপ্লাই দিয়ে আবার ফিরে আসছে। এই যে ঢুকলো এবং বের হলো, এই কিডনির মধ্যে ঢুকলো এবং শাখা প্রশাখা বিভক্ত হয়ে আবার বের হলো, এটাই হচ্ছে পোর্টাল শিরাতন্ত্র। আচ্ছা, আমরা পড়ি সিস্টেমিক শিরাতন্ত্র, যেসব শিরার মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ এবং তন্ত্র থেকে রক্ত সরাসরি হৃৎপিণ্ডে ফিরে আসে এবং সেগুলো হচ্ছে সিস্টেমিক শিরাতন্ত্র। সিস্টেমিক শিরার সমন্বয়ে গঠিত হয় সিস্টেমিক শিরার সমন্বয়ে গঠিত সিস্টেমিক শিরাতন্ত্র। একজোড়া সিস্টেমিক শিরার মধ্যে কি আছে? একজোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, একজোড়া জুগুলার শিরা, একজোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা। রুই মাছের সিস্টেমিক শিরাতন্ত্রের প্রধান অংশ। শরীরের সম্মুখ অংশ থেকে সম্মুখ কার্ডিনাল শিরা, জুগুলার শিরা রক্ত সংগ্রহ করে সে পাশের ডাক্টাস কুভেরিতে উন্মুক্ত হয়। তাহলে জুগুলার শিরা, একজোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, একজোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা, সব মিলে কি তৈরি হবে? এক পাশে ডাক্টাস কুভেরি তৈরি হবে। দুইটা মিলে দুই পাশে দুইটা ডাক্টাস কুভেরি তৈরি হবে। যেহেতু একজোড়া, তাহলে এক পাশের সম্মুখ কার্ডিনাল শিরা, জুগুলার শিরা এবং পশ্চাৎ কার্ডিনাল শিরা মিলে এক পাশে ডাক্টাস কুভেরি তৈরি করবে। আবার আরেক পাশের সম্মুখ কার্ডিনাল শিরা, পশ্চাৎ কার্ডিনাল শিরা এবং ডাক্টাস কুভেরি জুগুলার শিরা মিলে আরেকটা ডাক্টাস কুভেরি তৈরি করবে। দুই ডাক্টাস কুভেরি কোথায় যাবে? উপরের সম্মুখ অংশতে সম্মুখ কার্ডিনাল শিরা, জুগুলার শিরা রক্ত সংগ্রহ করে সে ডাক্টাস কুভেরিতে উন্মুক্ত হয়। পশ্চাৎ কার্ডিনাল শিরা দেহের পশ্চাৎ ভাগ থেকে রক্ত সংগ্রহ করে সে পাশের ডাক্টাস কুভেরিতে উন্মুক্ত হয়।
উভয় পশ্চাৎকার্ডিনাল শিরা, সেগমেন্টাল শিরা, এই যে পশ্চাৎকার্ডিনাল শিরা আবার সেগমেন্টাল শিরা, রেনাল শিরা, জেনিটাল শিরা ইত্যাদি থেকে রক্ত সংগ্রহ করবে। কারণ কি ওখানেও সাপ্লাই দিছে, এই যে রেনাল শিরা, ইলিয়াক ধমনী, কর্ডাল ধমনী, রেনাল ধমনী, সিলিয়াকোমেসেন্টারিক ধমনী, তারপরে যে সিলিয়াকোমেসেন্টারিক ধমনী, সাবক্লেভেন ধমনী, প্যারাইটাল ধমনী, ওখান থেকে রক্ত আসতে হবে না, ওখানেও তো সাপ্লাই দিয়েছে, ওখানে কার্বন ডাইঅক্সাইডের সম্বন্ধে রক্ত তৈরি হচ্ছে না, ওখান থেকেও রক্তটা নিবে। কিসের মাধ্যমে নিবে? সেগমেন্টাল শিরার মাধ্যমে নিবে, সেগমেন্টাল শিরার মাধ্যমে নেবে, রেনাল শিরার মাধ্যমে, জেনিটাল শিরার মাধ্যমে নেবে, এগুলো রক্ত এসে মিলিত হবে। উভয় ডাক্টাস কুভিয়ারি হৃৎপিণ্ডে সাইনাস ভেনুসাসে উন্মুক্ত হয়। প্রতিপাশের বক্ষপাখনা, শ্রোণীপাখনা থেকে সাবক্লেভেন শিরা রক্ত সংগ্রহ করে ডাক্টাস কুভিয়ারিতে কুবের মাধ্যমে সাইনাস ভেনুসাসে প্রেরণ করে। গেল, তাহলে এই যে সাবক্লেভেন শিরার মাধ্যমে কি থেকে রক্ত আসবে? এই যে এটা একটা সাবক্লেভেন শিরা, এটা একটা সাবক্লেভেন শিরা। কোথা থেকে রক্তটা আসবে? এটা হচ্ছে ওই যে বক্ষ অস্থিচক্র, মানে বক্ষপাখনা, শ্রোণীপাখনা থেকে সাবক্লেভেন শিরার মাধ্যমে রক্ত ডাক্টাস কুভিয়ারিতে আসবে, এখান থেকে সাইনাস ভেনুসাসে যাবে। এছাড়া ডান এবং বাম পশ্চাৎকার্ডিনাল শিরা কতিপয় অনুপস্থ শিরা দ্বারা সংযুক্ত থাকে, এদেরকে অনুপস্থ অ্যানাস্টোমোসিস বলা হয়। অনুপস্থ অ্যানাস্টোমোসিসটা কি? এই যে অনুপস্থভাবে আছে, এই জন্য অনুপস্থ অ্যানাস্টোমোসিস। এই যে বাম পশ্চাৎকার্ডিনাল শিরা, ডান পশ্চাৎকার্ডিনাল শিরা একজন আরেকজনের সাথে কানেক্ট হয়ে আছে, এটাই হচ্ছে অনুপস্থ অ্যানাস্টোমোসিস বা ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস। আর পোর্টাল শিরাতন্ত্র কি? পোর্টাল শিরাতন্ত্র হচ্ছে এই যে বাম পশ্চাৎকার্ডিনাল শিরাটা কোথায় ঢুকলো? কিডনিকে পেলো, যাওয়ার কথা হৃৎপিণ্ডে, কিন্তু হৃৎপিণ্ডে সাইনাস ভেনুসাসে যাওয়ার কথা, দিয়ে হৃৎপিণ্ড যাওয়ার কথা, কিন্তু ওখানে না যেয়ে কোথায় খেলে বেড়াচ্ছে, মানে হচ্ছে এই যে রেনালে ঢুকলো বা কিডনির মধ্যে ঢুকলো, ঢুকার পর সাপ্লাই টাপ্লাই দিয়ে তারপরে যাচ্ছে, এই যে ঢুকলো কিডনির মধ্যে এবং ব্রাঞ্চ অনেকগুলো কৈশিক জালিকা তৈরি করে তারপর আবার বেরোলো, এটা হচ্ছে পোর্টাল শিরাতন্ত্র। তো কৈশিক নালিকা থেকে উৎপন্ন হয়ে অক্সিজেনবিহীন রক্ত নিয়ে হৃৎপিণ্ডে যাওয়ার পথে যে শিরা অন্য কোনো অঙ্গে প্রবেশ করে আবার কৈশিক নালীতে পরিণত হয়, সেগুলো হচ্ছে পোর্টাল শিরা। পোর্টাল শিরা নিয়ে পোর্টাল শিরাতন্ত্র গঠিত হয়। হেপাটিক পোর্টাল শিরাতন্ত্র দুই ধরনের, হেপাটিক পোর্টাল তন্ত্র এবং রেনাল পোর্টাল তন্ত্র। রুই মাছে দেখা যায় রেনাল পোর্টাল তন্ত্র। হেপাটিক পোর্টাল তন্ত্র মানুষের থাকে। তো যকৃত পোর্টাল শিরা হৃদযন্ত্র থেকে রক্ত সংগ্রহ করে যকৃতে প্রবেশ করে, সেখানে শাখায় বিভক্ত হয়ে রক্তজালক সৃষ্টি করে। যকৃত শিরা এটি রক্তজালক থেকে রক্ত সংগ্রহ করে সরাসরি সাইনাস ভেনুসাসে উন্মুক্ত হয়। তো রুই মাছে হেপাটিক পোর্টাল তন্ত্র দেখা যায় আর কি, হেপাটিক পোর্টাল তন্ত্র দেখা যায়, রেনাল পোর্টাল তন্ত্র দেখা যায়, তবে হেপাটিক পোর্টাল তন্ত্র থেকে রেনাল পোর্টাল তন্ত্র বেশি ইম্পর্টেন্ট। এই যে এখানে কর্ডাল শিরা থেকে, সরি আমি তো প্রথমে যেটা বলছিলাম যে রুই মাছের হেপাটিক পোর্টাল থাকে না, এটা আমার একটু ভুল হয়েছে। রুই মাছের হেপাটিক পোর্টাল থাকে, আবার রেনাল পোর্টাল থাকে, দুইটাই থাকে। এই যে এখান থেকে কর্ডাল শিরা থেকে গেল যে লিভারে সাপ্লাই দিলে, লিভার থেকে কোষী জালিকা হয়ে যে হৃৎপিণ্ডে ডিরেক্ট ঢুকে যাচ্ছে, এই জন্য হেপাটিক পোর্টাল এদের থাকে। তাহলে হেপাটিক পোর্টাল শিরা পরিপাক তন্ত্র থেকে রক্ত সংগ্রহ করে যকৃতে প্রবেশ করবে, সেখানে শাখায় বিভক্ত হয়ে রক্তজালক সৃষ্টি করবে। যকৃত শিরা সে রক্তজালক থেকে রক্ত সংগ্রহ করে সরাসরি সাইনাস ভেনুসাসে উন্মুক্ত হয়। আমি যেটা বলতে চাইছিলাম, মানুষের শুধু হেপাটিক পোর্টাল থাকে, রেনাল পোর্টাল তন্ত্র মানুষের রেনাল পোর্টাল তন্ত্র থাকে। অ্যাপারেন্ট আর্টারিয়াল আসলো, আসার পরে কোষী জালিকা হতে ইফারেন্ট আর্টারিয়াল হিসেবে বের হলো, তাহলে রেনাল পোর্টাল তন্ত্র মানুষেরও থাকে। তবে মানুষের মেনলি হেপাটিক পোর্টাল তন্ত্রটাই বেশি ইম্পর্টেন্ট, আর এদের রেনাল পোর্টাল তন্ত্র বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, রেনাল পোর্টাল তন্ত্র কি? এদের লেজ অঞ্চল থেকে কর্ডাল শিরা রক্ত সংগ্রহ করে দেহকাণ্ডে প্রবেশ করলো, করার পর দুটি শাখায় বিভক্ত হবে। ডান শাখাটি ডান পশ্চাৎকার্ডিনাল শিরা, বাম শাখাটা বাম পশ্চাৎকার্ডিনাল শিরা। ডান শাখাটা ডিরেক্ট অগ্রসর হয়ে একবারে সাইনাস ভেনুসাসে ঢুকে যাবে, আর বাম শাখাটা আগে যাওয়ার পথে বৃক্কের মধ্যে ঢুকবে, দিয়ে বিভক্ত হয়ে জালিকা তৈরি করবে, দিয়ে আবার জালিকাগুলো মিলিত হয়ে বাইরে বের হয়ে রেনাল পোর্টাল শিরা, একে রেনাল পোর্টাল শিরা বের হলো। রেনাল পোর্টাল শিরা ভিতরে ওই যে রেনাল পোর্টাল তন্ত্র রেনাল পোর্টাল শিরা তৈরি করলো। বৃক্ক থেকে রক্ত বাম পশ্চাৎকার্ডিনাল শিরা দিয়ে সংগৃহীত ডাক্টাস কুভিয়ারির মাধ্যমে সাইনাস ভেনুসাসে উন্মুক্ত হবে, মানে এই যে কিডনি থেকে বের হয়ে আবার বাম পশ্চাৎকার্ডিনাল শিরা হয়ে সাইনাস ভেনুসাসে ঢুকবে। কিসের মাধ্যমে ঢুকবে? বাম ডাক্টাস কুভিয়ারির মাধ্যমে ঢুকবে। তাহলে বোঝা গেল জিনিসটা। আর তাহলে আমি ভেইন আর আর্টারি একসাথে আরেকবার বলি, সেটা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা, ভেইন আর্টারিটা আমি দুইটা একসাথে একবার বলি, তারপরে এটা আজকে এই পার্টটা এখানে শেষ করবো ইনশাল্লাহ। তাহলে রুই মাছের অক্সিজেন সমৃদ্ধ রক্ত বিভিন্ন জায়গায় সাপ্লাই দিল, তাই না? ওই যে আমরা দেখলাম যে ওই যে সাবক্লেভেন ধমনী, সিলিয়াকোমেসেন্টারিক ধমনী, প্যারাইটাল ধমনী, রেনাল ধমনী, ইলিয়াক ধমনী, কর্ডাল ধমনী, এটা কে সাপ্লাই দিচ্ছে? কার ব্রাঞ্চ? এটা হচ্ছে ডরসাল অ্যাওর্টার ব্রাঞ্চ সাপ্লাই দিলে। এখন এগুলো হচ্ছে ব্যবহার করে এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। কার্বন ডাইঅক্সাইডের মধ্যে রক্তটা কালেক্ট করতে হবে, কালেক্ট করে আস্তে আস্তে বিভিন্ন সেগমেন্টাল শিরার মাধ্যমে এগুলো কালেক্ট হবে। হওয়ার পরে এই যে কর্ডাল শিরা, তারপরে যে বিভিন্ন সেগমেন্টাল শিরা, যেমন সাবক্লেভেন শিরা, জেনিটাল শিরা, রেনাল শিরা, সেগমেন্টাল শিরা, এগুলোর মাধ্যমে কালেক্ট হবে। তো এই যে কর্ডাল শিরা থেকে দুইটা ব্রাঞ্চ হবে, কর্ডাল শিরা থেকে দুইটা অংশ হবে, একটা হচ্ছে
বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা, এটা হচ্ছে পশ্চাৎ কার্ডিনাল শিরা। তাহলে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা, ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা, দুটো অংশ তৈরি হবে, ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা, বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা। ডান পশ্চাৎ কার্ডিনাল শিরাটা খুবই ভদ্র, একবারে ডিরেক্ট সাইনাস ভেনাসে ঢুকে যাবে, ডাক্টাস কুভেরির মাধ্যমে সাইনাস ভেনাসে ঢুকে যাবে। তাহলে ডাক্টাস কুভেরি তৈরি করতে হলে শুধু বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা হলে হবে না, বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা, বাম সম্মুখ কার্ডিনাল শিরা আর বাম জুগুলার শিরা মিলিত হবে, তার সাথে বাম সাবক্লেভেন শিরা, তিনটা মিলিত হয়ে বাম ডাক্টাস কুভেরি তৈরি করে সাইনাস ভেনাসে ঢুকবে। আর ডান ডাক্টাস কুভেরি হয়ে সাইনাস ভেনাসে ঢুকবে, এটা কিন্তু ডান পাশ। আর বাম পাশটা কি? বাম পাশটা একটু দুষ্টু, এ হচ্ছে যাওয়ার পথে কিডনিকে পেয়েছে, কিডনির মধ্যে ঢুকে কোষিক জালিকা বিভক্ত হবে, বিভক্ত হওয়ার পরে এই কোষিক জালিকাগুলো একত্রিত হয়ে আবার বাইরে বের হবে। বের হলো, এই যে ঢুকলো এবং বের হলো কোষিক জালিকা বিভক্ত, এটা হচ্ছে রেনাল পোর্টাল তন্ত্র। বের হলো, বের হওয়ার পরে আবার বাম পশ্চাৎ কার্ডিনাল হয়ে এটা হচ্ছে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা হয়ে এটা হৃৎপিণ্ড ঢুকবে করোনারি সাইনাস এর মাধ্যমে। এখন একা ঢুকে যেতে পারবে না, বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা, বাম সম্মুখ কার্ডিনাল শিরা আর বাম জুগুলার শিরা এবং তার সাথে সাবক্লেভিয়ান শিরা, বাম সাবক্লেভিয়ান শিরা সবাই একসাথে মিলে বাম ডাক্টাস কুভেরি তৈরি করে সাইনাস ভেনাসে ঢুকবে। এখন এই যে বাম ডাক্টাস কুভেরি, ডান ডাক্টাস কুভেরি দুটা সাইনাস ভেনাসে ঢুকলো, সাইনাস ভেনাসে ঢুকে রক্তটা কোথায় যাবে? এবারে আমরা চলে আসবো আর্টারিতে। সাইনাস ভেনাসে রক্তটা যাবে অ্যাট্রিয়ামে, অ্যাট্রিয়াম থেকে যাবে রক্তটা ভেন্ট্রিকলে, ভেন্ট্রিকল থেকে যাবে রক্তটা ভেন্ট্রাল অ্যাওর্টা, মানে ভেন্ট্রাল অ্যাওর্টার গোড়া অংশটা হচ্ছে বালবাস আর্টারিয়াস, এটা হয়ে এই ভেন্ট্রাল অ্যাওর্টা হয়ে এটা কি হবে? অন্তর্বাহী ব্র্যাকিয়াল ধমনী, অন্তর্বাহী ব্র্যাকিয়াল ধমনী তৈরি করবে ফুলকার জন্য, দুই পাশে 8টা ফুলকা তৈরি করবে অন্তর্বাহী ব্র্যাকিয়াল ধমনী। একটা প্রথম ফুলকার জন্য প্রথম জোড়া, দ্বিতীয় ফুলকার জন্য দ্বিতীয় জোড়া, তৃতীয় ফুলকার জন্য তৃতীয় জোড়া, চতুর্থ ফুলকার জন্য চতুর্থ জোড়া। এটা কোনো ঝামেলা নাই, সবাই আলাদাভাবে অন্তর্বাহী ব্র্যাকিয়াল ধমনী ফুলকার মধ্যে ঢুকবে। আর ফুলকার মধ্যে কার্বন ডাইঅক্সাইড সম্বন্ধে রক্ত গেল, যাওয়ার পর গিয়ে ফুলকা পানির সাথে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডে বিনিময় করবে, অক্সিজেনটা পানি থেকে নিবে আর কার্বন ডাইঅক্সাইড পানির মধ্যে দিয়ে দিল, অক্সিজেনটা পেলো। এখন বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী বের হবে, বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী ফুলকা থেকে বের হবে। প্রথম বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনীটা বের হওয়ার পরে, এই যে ফুলকা থেকে বের হলো, বের হওয়ার পরে প্রথমটা দিবে হচ্ছে সিউডোব্রাঙ্কে দিল, দেওয়ার পরে সিউডোব্রাঙ্ক বলবে আমি তো অত কাজ করছি না, আমি ফুলকার কাজ করছি না, আমার এত রক্ত লাগবে না, তখন ও হচ্ছে দিয়ে দিবে অপথ্যালমিক ধমনীকে। আর প্রথম ফুলকা থেকে প্রথম বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী বের হলো, এরপরে দ্বিতীয় ফুলকা থেকে দ্বিতীয় বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী বের হবে, দিয়ে দ্বিতীয় বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী এই পাশে প্রথম বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনীকে পাবে, তার সাথে মিলিত হবে, মিলিত হওয়ার পরে এই পাশে তৈরি করবে কার্ডিয়াক ধমনী, যেটা হার্টে সাপ্লাই দিবে, মাছের হার্টে। আর আরেকটা হচ্ছে এই পাশে ল্যাটারাল একটা অ্যাওর্টা তৈরি করবে, এই যে এটা লাল অংশটা ল্যাটারাল অ্যাওর্টা তৈরি করবে, ল্যাটারাল অ্যাওর্টা তৈরি করে থাকলো। এখন তৃতীয় ফুলকা থেকে তৃতীয় বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী তৈরি হবে, চতুর্থ ফুলকা থেকে চতুর্থ বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী বের হবে, তিন আর চতুর্থ বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী নিজেদের সাথে মিলিত হবে, মিলিত হওয়ার পর এই মিলিত অংশটা আবার এই যে ল্যাটারাল অ্যাওর্টা, যেটা প্রথম আর দ্বিতীয় বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী তৈরি করে রেখেছিল, তার সাথে মিলিত হবে, মিলিত হওয়ার পরে এরা একটা সার্কুলার সেফালিকাস তৈরি করবে, এটা গোল একটা অংশ দেবে সার্কুলার সেফালিকাস, যেটা সামনে থাকবে ক্যারোটিড ধমনী, যেটা ব্রেনে সাপ্লাই দিবে, আর পিছনের দিকে থাকবে এটা হচ্ছে সামনের দিকে ক্যারোটিড ধমনী তৈরি করবে, আর পিঠের দিকে ডর্সাল অ্যাওর্টা তৈরি করবে। এই ডর্সাল অ্যাওর্টাটা আবার তৈরি হয়ে রুই মাছের কাঁটা বরাবর পুরাটাতে সাপ্লাই দিবে। রুই মাছের কাঁটা মানে হচ্ছে ওই যে রুই মাছের মেরুদণ্ড, রুই মাছের মেরুদণ্ডের নিচ দিয়ে দুই পাশে সাপ্লাই দিয়ে দেবে। এই ডর্সাল অ্যাওর্টা আবার বিভিন্ন ব্রাঞ্চ দিবে, একটা হচ্ছে সাবক্লেভিয়ান ধমনী, একটা সিলিয়াকো মেসেন্টারিক ধমনী, একটা প্যাটাল ধমনী, রেনাল ধমনী, ইলিয়াক ধমনী, কর্ডাল ধমনী, যে সাপ্লাই দিল। এই সাপ্লাইয়ের মাধ্যমে রুই মাছের শরীর জিনিসগুলোকে ব্যবহার করে কী করবে? আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড সম্বন্ধে রক্ত তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড সম্বন্ধে রক্তটা আবার বিভিন্ন সেগমেন্টাল শিরা, তারপরে এই যে রেনাল শিরা, জেনিটাল শিরা, সাবক্লেভিয়ান শিরা, এগুলোর মাধ্যমে আবার কালেক্ট হবে, দিয়ে ওই যে ডাক্টাস কুভেরি তৈরি করবে। কীভাবে? বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা, ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা, ডান সম্মুখ কার্ডিনাল শিরা, বাম সম্মুখ কার্ডিনাল, ডান সম্মুখ কার্ডিনাল শিরা, বাম সম্মুখ কার্ডিনাল শিরা, ডান জুগুলা শিরা, বাম জুগুলা শিরা, ডান সাবক্লেভিয়ান শিরা, বাম সাবক্লেভিয়ান শিরা, সব মিলে কী হবে? ডান আর বাম ডাক্টাস কুভেরি তৈরি করবে, করোনারি সাইনাসে ঢুকবে, তারপরে আবার একই হার্টে ঢুকবে। বুঝা গেল? আচ্ছা, আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য এবং আমার কথা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।